সবাই শুনতে পাচ্ছে আর স্ক্রিন দেখতে পাচ্ছে? হ্যাঁ দাদা। ঠিক আছে। তো এটা আমাদের মেজারমেন্ট প্রথম ক্লাস। এবার মেজারমেন্টে আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট বলে যে আমাদের পেপারটা আছে, আমাদের আজকে এটা প্রথম ক্লাস হবে সেটার। এবং আমরা আজকে ইনিশিয়াল প্রথম দিকের কিছু টপিক যেগুলো মেজারমেন্টে আছে সেগুলো আজকে এই ক্লাসে কভার করার চেষ্টা করব। ঠিক আছে। তো এর মধ্যে আজকে যারা যারা আছে তারা এর আগে আহ, সবাই কি ক্লাস করেছে, না আজকে এরকম কেউ আছে যারা প্রথম ক্লাস করছে? যদি প্রথম ফার্স্ট টাইম আর কেউ থাকে তাহলে হ্যান্ড রেস করো প্লিজ। মানে এরকম কেউ কি আছে, মানে যারা ফার্স্ট টাইম আজকে ক্লাস করছে? আমি আছি স্যার। ওকে। জিৎ ছাড়া মোটামুটি আমি ধরে নিচ্ছি তাহলে সবাই আগে ক্লাস করেছে। ঠিক আছে, সবাই আগে ক্লাস করেছে। আজকে আমরা মেজারমেন্টের ফার্স্ট ক্লাসটা করব। ঠিক আছে, ফার্স্ট ক্লাসের মধ্যে আমাদের আহ, প্রথমের দিকে যে টপিক গুলো আমরা আহ, আমাদের কভার করা উচিত সেগুলো আজকে আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে। তো সাবজেক্টের নাম হলো ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স মেজারমেন্ট। ঠিক আছে। এবার মেজারমেন্ট মানে কি, মানে আমায় যে কোনো কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যালি মেজার করতে হবে। মানে যে কোনো একটা কোয়ান্টিটি বলতে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি হতে পারে, বা অনেক সময় সেটা ট্রান্সডিউসারের মাধ্যমে আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকেও মেজার করতে পারি। যেমন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটির মধ্যে যদি আমি বলি যে আমাদের প্রাইমারিলি আমাদের ইলেকট্রিক্যালে যেটা মেজার করতে হয় সেটা হলো ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি। ঠিক আছে। এই জাতীয় যত প্যারামিটার আছে সেগুলো আমাদের মেজার করতে হয়। এবং তা বাদে আমাদের আর যে বাকিগুলো রয়েছে, মানে ধরো ফিজিক্যাল যে কোয়ান্টিটি গুলো আছে, মানে ধরো তোমাকে কেউ বললো ট্রান্সডিউসার দিয়ে কোথাও প্রেসার মেজার করা, বা কোথাও 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 টেম্পারেচার মেজার করা, এই মেজারমেন্ট গুলো আমাদের এই সাবজেক্টের আন্ডারে পড়ে। ঠিক আছে। ট্রান্সডিউসার সেটা একটা আলাদা টপিক, যেটা দিয়ে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডের কোনো একটা প্যারামিটারকে ইজিলি মাপতে পারি। মানে আমরা কোনো একটা দোকানে গেলাম, সেখানে ওজন করছে, ওজনের একটা ডিজিটাল মেশিন আছে, সেটাও, সেখানেও একটা ট্রান্সডিউসার আছে যার মাধ্যমে আমি একটা ওয়েটকে খুব ইজিলি মেজার করতে পারছি। বা কোথাও আমি ডিজিটাল একটা থার্মোমিটার ব্যবহার করছি, বা আমরা কোথাও একটা ডিজিটাল ওয়েট মেশিন, যে কোনো রকমের একটা এরকম টাইপের ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো সব মেজারমেন্টের আন্ডারে পড়ে। ঠিক আছে। তো আমি বেশি কথা না বলে আজকে আমি ডাইরেক্টলি প্রথম টপিকের দিকে যাব। প্রথম টপিকের দিকে যাওয়া মানে হলো যে আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমরা ইলেকট্রিক্যালে বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স মেজারমেন্টে আমরা কিরম ভাবে মেজার করি। ঠিক আছে। তো প্রাইমারিলি আমরা দুভাবে মেজার করি। ঠিক আছে, দুভাবে মেজার করি, মানে একটাকে আমরা যেটা বলি, একটাকে আমরা বলি ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড মানে কোনো একটা কোয়ান্টিটি আছে, ঠিক আছে, যেটাকে আমরা ডাইরেক্টলি মেজার করছি। ঠিক আছে। আরেকটাকে বলা হয় ইনডাইরেক্ট মেথড। মানে ইনডাইরেক্ট মেথড মানে যে অলরেডি কোনো একটা প্যারামিটার রয়েছে, তার সাথে আমি কম্পেয়ার করে মেজার করছি। যেমন যদি আমি এক্সাম্পল দিই, যে আমরা যখন আগেকার দিনে একটা ওজন মাপতাম, তখন একদিকে একটা বাটখারা রাখতাম এবং একদিকে আমার আরেকটা যে কোনো একটা আহ, ওজন রাখতাম। তাহলে সেখানে আমরা কি করতাম, আমরা কম্প্যারিজন মোডে আমরা একটা বাটখারার ওজনের সাথে একটা আননোন প্যারামিটারের ওজনকে কম্পেয়ার করে আমরা কি করতাম, আমরা ওখানে মোটামুটি একটা এস্টিমেট করার চেষ্টা করতাম যে আমার যে বস্তুটা আছে সেই বস্তুটা আমাদের কতটা ওজন হতে পারে। ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট মেথড কিছু এমন ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো আমরা পরে নিয়ে আলোচনা করব, যেখানে এই কম্প্যারিজন মোডে মেজারমেন্টটা হয় না, সেখানে ডাইরেক্টলি ইনস্ট্রুমেন্টটা মেজার করে বলে দেয় সেখানে কত ভ্যালু আছে। যদিও আমরা যত মেজারমেন্ট করি, ম্যাক্সিমাম যত মেজারমেন্ট করি সেগুলো ম্যাক্সিমাম আমরা ইনডাইরেক্ট মেথডেই করি। এখন এটা নিয়ে মাথা ঘামিয়ে বেশি লাভ নেই, জাস্ট আমি টার্ম দুটো বললাম, এটা মাথায় রাখাটা দরকার যে যখনই আমি মেজারমেন্ট করছি, যেটা যে কোনো টাইপের মেজারিং ইনস্ট্রুমেন্ট হতে পারে, দ্যাট ক্যান বি অফ টু টাইপস। আইদার ইট ক্যান বি অফ ডাইরেক্ট মেথড অর ইট ক্যান বি অফ ইনডাইরেক্ট মেথড, অ্যামং উইচ যে ইনডাইরেক্ট মেথডটা আছে সেটাই আমাদের ম্যাক্সিমাম ইউজ হয়। ঠিক আছে। তো সেগুলো নিয়ে আমরা পরে আরো আলোচনা করব। ঠিক আছে। মেজারিং সিস্টেম যখন আমরা বলি, কোনো কিছুকে আমায় যখন মেজার করতে হয়, তখন প্রাইমারিলি আমাদের কি দরকার হয়, একটা সেন্সিং এলিমেন্ট দরকার হয়। সেন্সিং এলিমেন্ট মানে কোনো একটা ট্রান্সডিউসার টাইপের বস্তু হয়। যারা ট্রান্সডিউসার কাকে বলে জানে না, তাদের কোনো চিন্তা করার দরকার নেই, পরে আমরা ওটা শিখবো। এবং ট্রান্সডিউসার কি করে, এক এক কথায় বলা যেতে পারে যে ট্রান্সডিউসার যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করে। যদি এক লাইনে বলতে হয়, যেমন ধরো আমার কাছে যদি একটা কথার কথা বলছি, আমার কাছে এমন একটা ট্রান্সডিউসার যদি এমন একটা বস্তু হয়
যেটা আমি কি করতে পারি, ধরো আমার কাছে একটা ট্রান্সডিউসার আছে, আমার কাছে একটা ট্রান্সডিউসার আছে, এবং তাতে ইনপুটে আমি দিচ্ছি একটা প্রেসার। ঠিক আছে, একটা ওয়াটার প্রেসার হতে পারে বা যে কোনো টাইপের একটা প্রেসার হতে পারে, এবং সে আমাকে একটা ভোল্টেজ আউটপুট দিচ্ছে। এবং যদি এরকম কেস হয় যে আমি এই ভোল্টেজটা মেজার করে, বাই মেজারিং দিস ভোল্টেজ, আমি যদি এটা বলতে পারি যে আমার ইনপুটে কত প্রেসার আছে, ঠিক আছে, তাহলেই সেটা হবে আমার, এক কথায়, ট্রান্সডিউসারের মেন কাজ। ঠিক আছে, আমার ট্রান্সডিউসারের উপরে একটা ভালো রেকর্ডেড লেকচার আছে আমার, আমি যদি চাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো গ্রুপে, তোমরা সেটা দেখতে পারো। তাহলে আরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে ট্রান্সডিউসার কিন্তু, কিন্তু এই মুহূর্তে আমরা ট্রান্সডিউসার নিয়ে পড়ার চেষ্টা করছি না। ঠিক আছে, আমরা যেটা চেষ্টা করছি, আমরা হলো বেসিক মেজারমেন্টের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো এইগুলো নিয়ে এখন মাথা ঘামিয়ে দরকার নেই। তাহলে আমরা এখন কি করব, আমাদের এখন বেসিক্যালি যেটা বুঝতে হবে যে একটা ইনস্ট্রুমেন্ট, তার ক্লাসিফিকেশন কত রকমের হতে পারে। ঠিক আছে, তার মানে আমার কাছে যদি একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে, সেটা কত রকম ভাবে ক্লাসিফাইড হতে পারে। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কি, যে যত ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে তাকে প্রাইমারিলি দু রকম ভাবে ক্লাসিফাই করা হয়। একটাকে বলা হয় অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট মানে, মানে যেটাকে, যার স্কেল ফরমেশন করতে অন্য কোনো ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে না। মানে এটা হয়তো ডেফিনেশন পড়লে অতটা বোঝা যাবে না, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো মার্কেটে অনেক অ্যামমিটার আছে, সবাই জানে আশা করি। অ্যামমিটার আমরা কি করি, আমরা কারেন্ট মেজার করার জন্য অ্যামমিটার ব্যবহার করি। তাহলে ধরো মার্কেটে এরকম একটা অ্যামমিটার আছে যেটা দিয়ে আমি কারেন্ট মাপছি। এবার কথা হলো, তাতে আমি 1 অ্যাম্পিয়ার দিলে সে আমায় 1 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, 2 অ্যাম্পিয়ার দিলে সে আমায় 2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এবং খুব ইজিলি আমি ডিটারমাইন করতে পারছি যে একটা সার্কিটে একটা পার্টিকুলার ব্রাঞ্চে কত কারেন্ট আছে, সেটা ও আমায় ডিসপ্লে করে বলে দিচ্ছে। তাহলে ও যে আমায় বলে দিচ্ছে 1 অ্যাম্পিয়ার গেলে, যে আমায় 1 অ্যাম্পিয়ার বলছে, এটাও কি করে বলছে? ওই ইনস্ট্রুমেন্টটাকে আগে ক্যালিব্রেট করা হয়েছে না। হোয়াট ইজ ক্যালিব্রেশন? ক্যালিব্রেট করা হয়েছে মানে কি? মানে এটা, যে যখন ওই ইনস্ট্রুমেন্টটা বানানো হচ্ছিল, কেউ একটা ওর স্কেলটা বানিয়েছে, মানে কেউ একটা এটা ঠিক করেছে যে পয়েন্টার কোথায় দাঁড়ালে সেটা কত অ্যাম্পিয়ার বোঝাবে। মানে আমি যখনই একটা কোনো একটা অ্যামিটার দেখি, আমি যদি একটু বলি, যে ধরো এরকম একটা স্কেল ওখানে দেখা যায়, সেখানে হয়তো এখানে লেখা থাকে 0 অ্যাম্পিয়ার, এখানে হয়তো লেখা আছে 1 অ্যাম্পিয়ার, এখানে হয়তো লেখা আছে 2 অ্যাম্পিয়ার, এরকম করতে করতে এখানে লেখা আছে 10 অ্যাম্পিয়ার। এবং এটা যদি 3 অ্যাম্পিয়ার হয়, আর যদি আমার পয়েন্টারটা এখানে এসে দাঁড়ায়, তাহলে আমি এটা ইনফার করতে পারি যে আমার সার্কিটে এখন 3 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। এবার কথা হলো, যখন ইনস্ট্রুমেন্টটা বানানো বানানো হচ্ছিল ফার্স্ট টাইম, তখন কেউ তো একটা স্কেলটাকে এঁকেছে, কেউ তো একটা ওই স্কেলটাকে ওখানে এনে বসিয়েছে। যদি ওই স্কেলটা ওখানে না এঁকে বসাতো, তাহলে পরে আমরা পয়েন্টারের পজিশন দেখে কোনোভাবেই বুঝতে পারতাম না যে এখন ওর মধ্যে কত কারেন্ট ফ্লো করছে। তাহলে এই যে স্কেল ফরমেশন করাটা, মানে একটা ইনস্ট্রুমেন্টের স্কেলিং করা, এইটা বোঝানো একটা ইনস্ট্রুমেন্টে, যে এখানে দাঁড়ালে 0, এখানে দাঁড়ালে 1, এখানে দাঁড়ালে 2, এইটাকে স্কেল ফরমেশন করাটাকে আমরা এক কথায় বলি ক্যালিব্রেশন। আমি খুব ইজি ভাষায় বলছি যাতে সবার মাথায় ঢোকে। ঠিক আছে, তো ক্যালিব্রেশন কথাটার অর্থ হলো যে আমি একটা ইনস্ট্রুমেন্টের স্কেল ফরমেশন করছি। এবার কি হয়, জেনারেলি আমাদের এখনকার যত ইনস্ট্রুমেন্ট আছে, তার স্কেল ফরমেশন করতে গেলে আমাকে অন্য একটা ইনস্ট্রুমেন্টের সাহায্য নিতে হয়। তার মানে, যদি আমি বাজারে একটা অ্যামমিটার বিক্রি করতে চাই বানিয়ে, তাহলে সেই অ্যামমিটারটা বিক্রি করার আগে, তার আগে আমায় স্কেল ফরমেশন প্রপারলি করে দিতে হবে, যাতে যে কিনছে সে যাতে ইজিলি বুঝতে পারে যে পয়েন্টার কোন জায়গায় দাঁড়ালে, বা স্কেলটা কেমন ভাবে ডিস্ট্রিবিউটেড আছে, কোন জায়গায় পয়েন্টার দাঁড়ালে কত অ্যাম্পিয়ার, তার যাতে বুঝতে কনফিউশন না হয়, সেটা আমায় করে বিক্রি করতে হবে। এবার যখন আমি ওটাকে কারখানায় বানাবো, তখন আমি কি করব, আমি অন্য একটা অ্যামমিটারকে রাখবো, এবং সেই অ্যামমিটার আর এই অ্যামমিটারের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করাবো। তার মানে কি, ধরো আমার কাছে একটা দুটো অ্যামমিটার আছে, একটা ধরো A1 অ্যামমিটার আছে, একটা ধরো A2 অ্যামমিটার আছে। তাহলে আমি একটা কারেন্ট নিলাম, সেটা এই অ্যামমিটারের মধ্যে দিয়ে ঘুরালাম, ঘুরিয়ে আবার এই অ্যামমিটারের মধ্যে দিয়ে ঘুরিয়ে আমি ব্যাক করে দিলাম। তার মানে ধরো আমার এখান দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে এই অ্যামমিটারটাও আমার আই কারেন্ট দেখছে, এই অ্যামমিটারটাও আমার আই কারেন্ট দেখছে। তাহলে কি করা হয়, এইটা অলরেডি ক্যালিব্রেট করা আছে, মানে এটা অলরেডি ক্যালিব্রেটেড, এটা অলরেডি ক্যালিব্রেটেড আছে, মানে এর স্কেল ফরমেশন অলরেডি আগে করা আছে। কিন্তু এটা যে আছে, এটা হলো নিউ ইনস্ট্রুমেন্ট, মানে এর স্কেল ফরমেশন করা হয়নি। তাহলে আমি কি করব, আমি একটা করে কারেন্ট দেবো, 1 অ্যাম্পিয়ার ধরো কারেন্ট দিলাম, দেখলাম যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যে দিচ্ছি, সেটা কি করে বুঝবো, এই অ্যামমিটারটা দেখে, কারণ এটা অলরেডি ক্যালিব্রেট করা আছে, এটা পুরোনো ইনস্ট্রুমেন্ট। তাহলে আমি এই ইনস্ট্রুমেন্টটা দেখে আমি এখানে 1 অ্যাম্পিয়ার দেবো, এবং এটা দেখবো যে এই ইনস্ট্রুমেন্টের পয়েন্টারটা এখন কোথায় দাঁড়িয়ে আছে। যদি এটা এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে এটা আমি ইনফার করতে পারি, তাহলে এই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এটাই হলো 1 অ্যাম্পিয়ার। আমার কথা বোঝা গেল? মানে যদি আমি একটা ওল্ড ইনস্ট্রুমেন্ট ইউজ করি, করে যদি আমি সেই ইনস্ট্রুমেন্টটাকে দেখে একটা স্ট্যান্ডার্ড কারেন্ট দিই, এবং সেই কারেন্টের জন্য নিউ ইনস্ট্রুমেন্টের পয়েন্টার কোথায় দাঁড়িয়ে আছে সেটা যদি আমি ব্যবহার করি,
তাহলে আমি ওই পয়েন্টটাকে 1 অ্যাম্পিয়ার বলতে পারি, বা আমি 2 অ্যাম্পিয়ার দিয়ে কোনটা 2 অ্যাম্পিয়ার হবে সেটা বলতে পারি। তো সবসময় এই টাইপের ইনস্ট্রুমেন্টের ক্যালিব্রেশন করার জন্য একটা পুরনো ইনস্ট্রুমেন্টের, একটা অলরেডি ক্যালিব্রেটেড ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে। তো এই টাইপের ইনস্ট্রুমেন্টকে আমরা বলি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট, তার মানে দিস ইজ কল্ড সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। তার মানে যখনই আমি একটা অন্য ইনস্ট্রুমেন্টের সাহায্য নিয়ে আমার যে নতুন ইনস্ট্রুমেন্টটা আছে সেটাকে আমি ক্যালিব্রেট করব, তখনই সেটাকে বলা হবে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। আর যদি সেটা না হয়, তাহলে আমার যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটাকে ক্যালিব্রেট করতে যদি আমার পুরনো অন্য কোনো ইনস্ট্রুমেন্টের দরকার না পড়ে, তাহলে আমি বলতে পারি সেটা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট নয়, সেটা আমার কি হচ্ছে, আমার যে অন্য ইনস্ট্রুমেন্টের ইয়েটা রয়েছে, মানে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট যে ক্লাসটা রয়েছে, সেই অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট ক্লাসের মধ্যে পড়ে। তার মানে কি, তার মানে হলো যে আমার ইনস্ট্রুমেন্ট দু রকমের হতে পারে। ওয়ান, ইট ক্যান বি অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, যার স্কেল ফরমেশন করতে অন্য কোনো রকমের ইনস্ট্রুমেন্টের সাহায্য নিতে হয় না। আর আদার ইজ দ্য সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট, যাকে ক্যালিব্রেট করতে বা যার স্কেল ফরমেশন করতে আমার অন্য একটা ইনস্ট্রুমেন্টের সাহায্য নিতে হবে। মানে প্রথমবার যখন করছি একটা ইনস্ট্রুমেন্ট দেখে আমার এর স্কেলটা বানাতে হবে, তারপরে এর স্কেল তৈরি হয়ে গেলে তখন আর অন্য কোনো ইনস্ট্রুমেন্টের আমার দরকার পড়বে না, ঠিক আছে? এবার আমার ল্যাবে যত ইনস্ট্রুমেন্ট আছে না, মানে আমরা দৈনন্দিন জীবনে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ল্যাবে যত যা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, বলতে গেলে তার মধ্যে 99% ইনস্ট্রুমেন্ট ইজ সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। কিছু এমন ইনস্ট্রুমেন্ট আছে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আর ব্যবহার করাই হয় না। তার মানে এমন কারণ অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের কনস্ট্রাকশন অনেক কমপ্লেক্স, রিডিং নিতে অনেক সমস্যা হয়, ঠিক আছে? তো দে আর নট ভেরি ইজি টু ইউজ, পোর্টেবল নয়, অত ইজি নয়, ঠিক আছে? অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট কিছু এক্সাম্পল তোমরা পাবে, যে রেলিক কারেন্ট স্কেল বলে একটা একটা স্কেল হয়, সেটা আমরা দেখতে পারি। বা আরো কিছু আমাদের রয়েছে, ঠিক আছে? ডি আর্সেনোভ্যাল গ্যালভানোমিটার, হয়তো কেউ ফিজিক্সে পড়েছো, ক্লাস 11-12-এ পড়েছো। সেগুলো হলো এক ধরনের অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট। তাকে তার বেসিক্যালি ডিফ্লেকশন দেখেই বলে দেওয়া যায়, পয়েন্টারকে পয়েন্টারের ডিফ্লেকশন দেখে ক্যালকুলেট করে বলে দেওয়া যায় যে এর মধ্যে কত ভ্যালু রয়েছে। তার জন্য অন্য ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে না। কিন্তু অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট ইজ নট এট অল ইউজড ইন মডার্ন ডেজ। মানে এখনকার দিনে যত ইনস্ট্রুমেন্ট আছে আমার সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। তো অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, ওটা আমরা ভুলে যাব। আমরা যেটা ফোকাস করব সেটা হলো কি, আমরা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট নিয়ে ফোকাস করব। এবার এই সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটা আবার দু রকমের হয়। অবভিয়াসলি একটা হয় অ্যানালগ ইনস্ট্রুমেন্ট। অ্যানালগ ইনস্ট্রুমেন্ট যেটা পয়েন্টার বেসড ইনস্ট্রুমেন্ট হয়, যেগুলো কন্টিনিউয়াস রিডিং দেয়, সেগুলো হলো অ্যানালগ ইনস্ট্রুমেন্ট। মানে একটা পয়েন্টারওয়ালা, একটা অ্যামমিটার, পয়েন্টারওয়ালা ভোল্ট মিটার। এবার অ্যানালগ আর ডিজিটালের মধ্যে তফাৎ কি, সেটা আমরা ডিজিটালের যখন দুটো ক্লাস করেছি, প্রথমের যে ক্লাসটা আছে প্রথমেই আমি ভালো করে বলে দিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। মানে কেউ যদি এটা আমাকে উত্তর দেয় যে পয়েন্টার আছে যেটায় একটা অ্যানালগ কাঁটা মুভ করছে, সেটা হলো অ্যানালগ, আর যেখানে আমি ডিজিট দেখতে পাচ্ছি ডিসপ্লে থেকে সেটাই ডিজিটাল, তো সেটা কিন্তু ডেফিনেশন নয়। সেটা বলতে পারো বোঝার জন্য বলা যেতে পারে, কিন্তু দ্যাট ইজ নট ডেফিনেশন। অ্যানালগ আর ডিজিটালের মধ্যে বেসিক ডিফারেন্স আছে। তো যারা এই ব্যাপারটা জানো না, তারা ওই প্রথম ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে? লিঙ্ক দেখবে তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের ডেসক্রিপশনে প্রথম যে দুটো ক্লাস হয়েছে সেই দুটো ক্লাসের রেকর্ডেড লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে, ঠিক আছে? তো অ্যানালগ ইনস্ট্রুমেন্ট মানে আপাতত আমরা ধরে চলতে পারি, হ্যাঁ, ওই যেটা পয়েন্টার ওয়াইজ যেটা ইনস্ট্রুমেন্ট আছে, যেখানে পয়েন্টার ঘুরছে, সেটা আমাদের অ্যানালগ ইনস্ট্রুমেন্ট। এবার সেই অ্যানালগ ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা আবার দু রকমের হয়। একটাকে বলা হয় ডিফ্লেক্টিং ইনস্ট্রুমেন্ট। ডিফ্লেক্টিং ইনস্ট্রুমেন্ট মানে যেখানে একটা বেসিক অ্যামমিটার বা ভোল্ট মিটার যেটা হয়, আমি একটা কারেন্ট দিলাম, কাঁটাটা কিছুটা ঘুরলো, ঘুরে এক জায়গায় দাঁড়ালো, এবং কোথায় দাঁড়ালো স্কেল দেখে আমি বলে দিলাম এখানে এত কারেন্ট ফ্লো করছে। ভোল্ট মিটারের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? তো দোজ আর কল ডিফ্লেক্টিং টাইপ ইনস্ট্রুমেন্ট, মানে যাতে কোনো রকমের এক্সটার্নাল কোনো প্যারামিটার দিলে তার একটা পয়েন্টার আছে, সে নাল কন্ডিশন থেকে মানে জিরো থেকে মুভ করে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, এবং সে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমরা তা বলতে পারি যে আমার যে ইনপুটটা আমরা দিয়েছি তার ভ্যালু কত, ঠিক আছে? উল্টো দিকে যেটা নাল ডিফ্লেক্টিং ইনস্ট্রুমেন্ট আছে, তার ব্যাপারটা একটু আলাদা। যেমন নাল ডিফ্লেক্টিং ইনস্ট্রুমেন্ট কিরকম হয়, যদি আমি বলতে পারি যে আহ, ধরো একটা বেসিক উদাহরণ হলো যেটা সবাই পড়েছে, সেটা হলো হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? হুইটস্টোন ব্রিজ সবাই নিশ্চয়ই জানো যে তিনটে চারটে আর্ম থাকে, তার মধ্যে তিনটে আর্মের রেজিস্ট্যান্স নোন থাকে, আর একটা আর্মের রেজিস্ট্যান্স আননোন থাকে, এবং সেখানে আমাকে হুইটস্টোন ব্রিজটাকে ব্যালেন্স করতে হয়। মানে যতক্ষণ না মাঝখানের গ্যালভোটা জিরো রিড করছে, মানে নাল ডিফ্লেকশন হচ্ছে, তার জিরোতে যতক্ষণ না আসছে, ততক্ষণ মেজারমেন্টের কোনো কিছু বোঝা যায় না।
বা যে কোনো টাইপের কারেন্ট ব্যালেন্স, মানে ধরো যে কোনো টাইপের এসি বা ডিসি ব্রিজ যেগুলো আছে, রাইট, যেখানে পয়েন্টারকে জিরো আনলে তবেই রিডিং নেওয়া যায়, ঠিক আছে, তো সেগুলোকে বলা হয় নাল ডিফ্লেক্টিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তোমার যে কোনো একটা পোটেনশিওমিটার টাইপের কোনো ইনস্ট্রুমেন্ট আছে যেখানে আমি একটা রেজিস্ট্যান্স বা পোটেনশিওমিটারের ভ্যালু ভ্যারি করছি, করে একটা গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার মানে অ্যামমিটার, মিলি অ্যামমিটার টাইপের কিছু একটা আছে, যার কাঁটা জিরোতে পৌঁছাচ্ছে, তারপরে আমরা রিডিং নিতে পারছি। তো সেখানে আমরা ডিফ্লেকশন চাই না, সেখানে আমরা চাই কাঁটাটা জিরোতে পৌঁছাক। তো দোজ কাইন্ড অফ ইনস্ট্রুমেন্টস আর কল্ড নাল ডিফ্লেক্টিং ইনস্ট্রুমেন্টস। তাহলে আমাদের ডিফ্লেক্টিং ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটা আবার তিন রকম ভাবে ক্লাসিফাই করা হয়, রাইট, তিন রকম ভাবে ক্লাসিফাই করা হয়, যার মধ্যে প্রথমটাকে আমরা বলে থাকি আমার ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, সেকেন্ড যেটা আছে সেটাকে আমরা বলে থাকি রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট, আর থার্ড যেটা আছে সেটাকে আমরা বলে থাকি ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। এবার ইন্ডিকেটিং, রেকর্ডিং আর ইন্টিগ্রেটিং, এই তিনটে ইনস্ট্রুমেন্টের মধ্যে বেসিক তফাৎ কি? যদি আমি বলি ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে, ঠিক আছে, একটা বেসিক অ্যামমিটার বা ভোল্টমিটারকে বলা যেতে পারে, অ্যামমিটার অর ভোল্টমিটার, ওকে, অর ভোল্টমিটার। কি হয় এতে? এই টাইপের ইনস্ট্রুমেন্টে যখন আমি ইনপুট দেব আমার কাঁটাটা নড়বে, কিন্তু যেই আমি ইনপুট সরিয়ে নেব আমার কাঁটাটা আবার জিরোতে চলে যাবে। তার মানে আমি ধরো একটা অ্যামমিটার আছে, অ্যামমিটারে আমি একটা কারেন্ট দিলাম, কাঁটাটা একটা জায়গায় গিয়ে দাঁড়ালো, যেই আমি কারেন্টটা অফ করে দিলাম, মানে ওর ইনপুটটা সরিয়ে নিলাম, দেখা যাবে ওর কাঁটাটা আবার জিরোতে চলে এলো। তার মানে এই টাইপের ইনস্ট্রুমেন্ট যে কি হয়, যে আমি একটা যে ইনপুট পায়, পেলে সে একটা রিডিং দেখায়, ইনপুট সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই তার ইনপুট চলে যায়, মানে তার যে পয়েন্টার আছে পয়েন্টার আবার নালে ফিরে চলে যায়। তার মানে ইনপুট দিয়ে সরিয়ে নেওয়ার পর আমি কোনোভাবেই ইনস্ট্রুমেন্ট দেখে বলতে পারবো না যে আমি আগে কত কারেন্ট দিয়েছিলাম। তার মানে আমি যদি কথার কথা তোমার একটা অ্যামিটার দিয়ে একটা কারেন্ট দিয়ে সরিয়ে নিয়ে আমি যদি তোমায় জিজ্ঞেস করি বলো তো 1 ঘন্টা আগে এর মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে, তুমি সেটা বলতে পারবে আনলেস তুমি আগের থেকে দেখে সেটাকে টুকে রাখো, স্যার দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ইনস্ট্রুমেন্ট তোমায় বলতে পারবে না, ইনস্ট্রুমেন্ট কারেন্ট সিচুয়েশনটাই বলবে। তো দ্যাট ইজ কল্ড ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট কাকে বলা হয়? রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট মানে যে রেকর্ড রাখতে পারে, রাইট। রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট মানে যে যে কোনো টাইপ অফ রেকর্ডার, ওকে, যার নামের পিছনে রেকর্ডার আছে, যে রেকর্ড রাখতে পারে। যেমন ধরো ভোল্টেজ রেকর্ডার। এবার ভোল্ট মিটার আর ভোল্টেজ রেকর্ডারের মধ্যে কিন্তু তফাৎ আছে। ভোল্ট মিটার কি, যে একটা ভোল্টেজ পায়, ভোল্টেজ দেখায়, ভোল্টেজ চলে যায়, কাঁটা নেমে জিরো হয়ে যায়, দ্যাট ইজ ভোল্ট মিটার। কিন্তু ভোল্টেজ রেকর্ডার বলে একটা ইনস্ট্রুমেন্ট হয়, যেখানে দেখা যায় যে আমি ওই ইনস্ট্রুমেন্টটাকে যদি আমার বাড়িতে লাগিয়ে রাখি এবং ওটাকে আমি চালু রেখে দিই, ধর আমি 1 দিন ধরে চালু রেখে দিলাম, ও প্রত্যেকটা মোমেন্টে কত কত ভোল্টেজ পাচ্ছে সেটা রেকর্ড রেখে একটা লিস্ট বানিয়ে দেবে। তার মানে ও কি করবে, ও সকাল 6টার সময় ভোল্টেজ এত ছিল, সকাল 6টা 10-এ ভোল্টেজ এত ছিল, এরম ভাবে করতে করতে একটা লিস্ট বানাবে, রাইট। এবং একটা গ্রাফ বানাবে, মানে গ্রাফটা কেমন হবে, মানে ধরো তোমার যে ভোল্ট মিটারটা, ভোল্টেজ রেকর্ডারটা আছে, তার এই বরাবর ধরো টাইম আছে, আর এই বরাবর ধরো ভোল্টেজ আছে, তাহলে ও এরকম একটা গ্রাফ বানাবে। এবং যে কোনো টাইমে, কারেক্ট, তুমি দেখে বলে দিতে পারবে যে ওই টাইমে পার্টিকুলার ভোল্টেজটা পড়ছে। তার মানে যে কোনো টাইপ অফ রেকর্ড অ্যান্ড ইনস্ট্রুমেন্ট কিন্তু পয়েন্টার থেকে আউটপুট দেয় না, তার আউটপুটটা এরকম পয়েন্টার বেসড হয় না, নট লাইক নর্মাল অ্যামিটার্স অ্যান্ড ভোল্ট মিটার্স। তার ক্ষেত্রে কি হয়, সবসময় একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আউটপুট আসে, যে কোনো রেকর্ডার একটা গ্রাফ দেয়, রাইট। এবং সে কি করে, সে সবসময় একটা নির্দিষ্ট টাইমের রেসপেক্টে একটা নির্দিষ্ট প্যারামিটারকে, যদি ভোল্টেজ রেকর্ডার হয় তো ভোল্টেজ দেখাবে, যদি কারেন্ট রেকর্ডার হয় তো একটা নির্দিষ্ট টাইমের স্প্যানে কখন কত কারেন্ট ছিল সেটা দেখাবে। এ সবসময় একটা গ্রাফিক্যাল আউটপুট দেবে, রাইট। এবং সেই গ্রাফটা দেখে আমি বলে দিতে পারবো যে কেউ যদি আমায়, ধরো আমার ভোল্টেজ রেকর্ডার আমি 1 দিন বাড়িতে লাগিয়ে রাখলাম, এবং মেবি আমায় পরের দিন কেউ এসে জিজ্ঞেস করলো যে আগের দিন সন্ধ্যেবেলা 6টা 42 মিনিটে তোর বাড়িতে কত ভোল্টেজ ছিল, তাহলে ইউ ক্যান ইজিলি টেল দ্যাট, ঠিক আছে, দ্যাট ইজ দ্য পারপাস অফ আ রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট, কারেক্ট। তাহলে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট সবসময় রেকর্ড রাখে। এবার আরেক ধরনের ইনস্ট্রুমেন্ট যেটা হয় সেটাকে আমরা বলে থাকি ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, দিস ইজ দ্য ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, কারেক্ট। এবার ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট আবার কি জিনিস? এই টাইপের ইনস্ট্রুমেন্ট কি করে, একটা প্যারামিটারের ভ্যালুকে সবসময় যোগ করতে থাকে, কারেক্ট। তার মানে এখন যা ভ্যালু আছে পরের ভ্যালুটা তার সাথে যোগ হবে, তার যা ভ্যালু আছে তারপরের ভ্যালুটা তার সাথে যোগ হবে, এবং যোগ করতে করতে, ইন্টিগ্রেট করা মানে তোমরা জানো যোগ করা, যেমন ডিফারেন্সিয়েট করা মানে হলো একটা জিনিসকে ভেঙে ছোট ছোট পার্টে ভেঙে দেওয়া, তেমন ইন্টিগ্রেট করা মানে একটা ছোট ছোট অনেকগুলো পার্টকে যোগ করে একটা বড় কিছু তৈরি করা। তো দ্যাট ইজ ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। ফর এক্সাম্পল, যেমন রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট আমি বললাম, একটা উদাহরণ দিলাম ভোল্টেজ রেকর্ডার, রাইট, ভোল্টেজ রেকর্ডার।
কারেক্ট। যেমন ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টের একটা বড় উদাহরণ যদি আমি লিখি, তাহলে সেটা হবে কি, সবচেয়ে ইজি উদাহরণ সেটা হলো আমাদের বাড়িতে যে এনার্জি মিটার আছে। এনার্জি মিটার মানে যে ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার মিটার, যেটা দেখে আমাদের বাড়িতে ইলেকট্রিকের বিল আসে, সেটা হলো একটা প্রাইম এক্সাম্পল অফ ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। মানে সেখানে কি হয়, সেই যে মিটারটা আছে তার কাজ কি বলো তো? তার কাজ হলো তোমার বাড়িতে টোটাল যা ইউনিট এই মাসে আছে, ও পরের মাসে গিয়ে কি করবে, পরের মাসে ইউনিটটাকে ওর সাথে যোগ করে আবার টোটালটা বলবে। তার মানে সেখানে তুমি ডাইরেক্টলি কিন্তু রিডিংটা পাও না, তোমাকে কি করতে হয় ওই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, আগের মাসের রিডিংটা নোট রাখতে হয়, এবং পরের মাসে রিডিং কত হলো সেটাকে বিয়োগ করে তোমায় বুঝতে হয় যে এই মাসে আমি কত কনজিউম করেছি। তার মানে এই টাইপের ইনস্ট্রুমেন্ট কিন্তু সবসময় টোটাল যোগফলটা দেয়। কারেক্ট। এ কিন্তু মানে একটা এনার্জি মিটার দেখে তুমি এটা কিন্তু বলতে পারবে না যে প্রত্যেক মাসে কত কত এনার্জি হয়েছে। হ্যাঁ, এখন কিছু ডিজিটাল অ্যাডভান্স মিটার বেরিয়ে গেছে যার মধ্যে এই ব্যাপারগুলো আছে, কিন্তু যেগুলো নর্মাল কনভেনশনাল এনার্জি মিটার, সেখানে কিন্তু তুমি মান্থ ওয়াইজ বা ইয়ার ওয়াইজ ব্রেকআপ পাবে না যে কোন সময় তুমি কত ইউজ করেছো। তুমি খালি এইটা পাবে যে তোমার টোটাল কত হয়েছে, মানে স্টার্ট থেকে টিল নাও তুমি টোটাল কত এনার্জি কনজিউম করেছো। এবার তুমি তুমি যদি বিভিন্ন টাইম স্ট্যাম্পে তুমি নিজে আলাদা করে রেকর্ড রেখে দাও, তাহলে তুমি বিয়োগ করে করে বলতে পারবে যে হ্যাঁ এই সময় তুমি এতটা করেছো, ওই সময় তুমি এতটা করেছো, লাইক দ্যাট। তার মানে কি, তার মানে হলো যে যখনই আমি কোনো ডিফ্লেক্টিং টাইপ ইনস্ট্রুমেন্ট দেখবো, কারেক্ট, ডিফ্লেক্টিং টাইপ ইনস্ট্রুমেন্ট আমি দেখবো, সেখানে ধরো যে কোনো টাইপের ডিফ্লেক্ট, এবার তুমি আমায় বলবে যে ডিফ্লেক্টিং টাইপ ইনস্ট্রুমেন্ট পড়ছি, তার মধ্যে রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্ট কি করে আসতে পারে? অ্যাকচুয়ালি রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্টের আগেকার দিনের যেগুলো হতো তাতেও একটা পয়েন্টার থাকতো, সেখানেও একটা পয়েন্টার ডিফ্লেক্ট করতো। খালি তফাৎ কি হতো, সেই পয়েন্টারটা একটা গ্রাফ পেপারের উপরে মুভ করতো। মানে তোমরা যদি কেউ সিসমোগ্রাফ দেখে থাকো, মানে অ্যানালগ সিসমোগ্রাফ গুলো, মানে মাটি কাঁপছে আর তার সাথে একটা পয়েন্টারও কাঁপছে, এবং একটা গ্রাফ পেপার রোল মতন ঘুরছে, এবং তার উপর একটা কালি পরে একটা গ্রাফ তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। কিন্তু এখনকার দিনে অনেক বেটার ইনস্ট্রুমেন্ট বেরিয়ে গেছে, যেখানে ফিজিক্যাল পয়েন্টারের আর দরকার পড়ে না, সবই ডিজিটালাইজড হয়ে গেছে। কিন্তু তাতেও থাকে, থাকে না তো বলে তাই নয়, থাকে, ঠিক আছে। তাহলে ওভারঅল যদি আমি সবকিছুকে সাম আপ করি, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস ক্যান বি মেইনলি ক্লাসিফাইড ইনটু two types. One is the absolute instrument. Absolute instrument is a particular type of instrument in case of which you don't need another instrument to calibrate. Whereas in case of secondary instrument, you always need another old calibrated instrument in order to calibrate this instrument. Correct. Now most of the instruments are what? Most of the instruments are secondary in nature. We rarely use any kind of absolute instrument in our days because it is not so easy to operate. Okay. Now the secondary instrument is further classified into two types, as we have discussed. What? The number one is the analog instrument. Okay. Analog instrument, and the second is the digital instrument. And now going further, analog instrument can be further classified into two types. Number one is the deflecting instrument, and the other is the null deflection instrument. As we have discussed, in case of null deflection instrument, reading is always obtained when the pointer is pointing null. Unless you go to the null state, you cannot obtain any kind of reading. The example of which I have told, that any kind of bridge, balance bridge, Wheatstone bridge, Kelvin double bridge, right? Maxwell bridge, shearing bridge, these kind of bridges, they are prime example of null deflecting instruments. And the other case is that the deflecting instrument can be further divided into three types. Just now we have discussed. Number one is what? The indicating instrument. Number two is the recording instrument. And number three is the integrating instrument. So this is the broad classification of the electrical instruments that we are discussing. Now, আচ্ছা, তার আগে এটা বলো যে এখন অব্দি আমি যেটুকু বললাম সেটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে, মানে কোনো প্রবলেম আছে? সবাই বুঝতে পেরেছে? একটু চ্যাট বক্সে যদি বুঝে থাকো, একটু চ্যাট বক্সে রিপ্লাই করবে যে বুঝতে পেরেছি বা পারিনি, বা ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন টিল নাও, ইউ ক্যান আস্ক মি। সবাই একটু রিপ্লাই করবে। সবাই রিপ্লাই করবে, যেমন 10-12 জন হয়তো আমি দেখতে পাচ্ছি এখানে আছে, সবাই একটু রিপ্লাই করবে, হ্যাঁ। এই রিপ্লাই করাটা একটু ইম্পর্টেন্ট, তাহলে আমি বুঝতে পারি যে তোমরা বুঝতে পারছো কিনা। এখন আমি দেখতে পাচ্ছি অনেকে রিপ্লাই করছে না।
এবার এবার নেক্সট আমি যদি বলতে চাই যে যেগুলো আমি ডিসকাস করলাম এখানে সেখানেই লেখা আছে যে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট কাকে বলে, অ্যানালগ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কাকে বলে, বা ইন্ডিকেটিং রেকর্ডিং বা ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টস কাকে বলে, এগুলো এখানে লেখা আছে। এবার যখন আমরা মেজারমেন্ট নিয়ে কাজ করি না, তখন কিছু টার্ম আমরা খুব দৈনন্দিন জীবনে ইউজ করি, ঠিক আছে? তার মধ্যে কিছু টার্ম আমাদের জেনে রাখা উচিত। হয়তো আমরা ইউজ করি কিন্তু তার মানেটা না জেনে ইউজ করি, বা এক্সাক্ট মানেটা না জেনে ইউজ করি। তার মধ্যে কিছু টার্ম আমাদেরকে ডেফিনেটলি জানতে হবে। যদি আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করি, দিজ আর দ্য টার্মস উইচ হ্যাজ টু বি স্টাডি, এবং ইন আ প্রিসাইজ ওয়ে, যে এর মানে এক্স্যাক্টলি এটা হয়, ঠিক আছে? যেমন ধরো, আমরা একটা টার্ম ইউজ করি যাকে বলা হয় অ্যাকিউরেসি। ওকে, না হোয়াট ইজ অ্যাকিউরেসি? অ্যাকিউরেসি হলো যে তোমার ইনস্ট্রুমেন্টটা যে রিডিংটা দিচ্ছে সেটা অ্যাকচুয়াল রিডিং এর থেকে বা অ্যাকচুয়াল রিডিং এর সাথে কতটা ক্লোজ। একটা কথা হয়, দের ইজ নো পারফেক্টলি অ্যাকিউরেট ইনস্ট্রুমেন্ট। পৃথিবীতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট তৈরি করা যায়নি যে তোমায় এক্সাক্ট রিডিং দেবে। তো পৃথিবীর যে কোনো ইনস্ট্রুমেন্ট যেটা তুমি ব্যবহার করছো, সেখানে কম হোক বা বেশি হোক, এরর তো থাকবেই, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে যে এররটা খুবই কম, কিন্তু থাকবে। এরর লেস ইনস্ট্রুমেন্ট বলে কিছু হয় না। তো যদি আমি বলি হোয়াট ইজ অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি ইজ আ টার্ম অর আ ওয়ার্ড যেখানে আমরা এটা মেজার করার চেষ্টা করি যে হাউ ক্লোজ ইজ দ্য অ্যাকচুয়াল রিডিং টু দ্য আইডিয়াল রিডিং। মানে যা আসার কথা ছিল তার তুলনায় আমার কতটা ক্লোজ রিডিং এসছে, এবং যত আমরা অ্যাকচুয়াল রিডিং এর ক্লোজ রিডিং পাবো, তত আমার ইনস্ট্রুমেন্টটা অ্যাকিউরেট হবে। কারেক্ট? তারপরে ইন ওয়ান ওয়ার্ড, যে ইনস্ট্রুমেন্ট যত কম এরর দেবে, রাইট, তত ইনস্ট্রুমেন্ট অ্যাকুরেট হবে, এবং সেই ইনস্ট্রুমেন্টের অ্যাকুরেসি তত আমার কি হবে, বেশি হবে। তো এক লাইনে, ওয়ান লাইনার আমি এখানে লিখেছি, দ্য ক্লোজনেস অফ দ্য মেজার্ড ভ্যালু টু দ্য ট্রু ভ্যালু। তার মানে অ্যাকচুয়াল যে ভ্যালু আছে, যেটা কিনা ট্রু ভ্যালু, তা তোমার মেজার্ড ভ্যালুটা ট্রু ভ্যালুর কতটা কাছাকাছি এবং তোমার এরর কতটা কম, দ্যাট ইজ দ্য প্যারামিটার অফ অ্যাকুরেসি। কারেক্ট? সেকেন্ড, আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি, দ্যাট ইজ কল্ড প্রিসিশন। ওকে, নাও হোয়াট ইজ প্রিসিশন? প্রিসিশন ইজ দ্য কনসিস্টেন্সি অ্যান্ড রিপিটেবিলিটি অফ দ্য মেজারমেন্টস। যেমন, যদি আমি তোমায় বলি যে প্রিসাইসলি বলো, ঠিক আছে? তোমার একটা কথা বললাম, তুমি কিন্তু আমার প্রিসাইসলি অ্যান্সার দেবে যে কি আছে। মানে সেখানে আমি তোমায় বলতে চাইছি যে তুমি ভুল বলো বা ঠিক বলো, ডাজন্ট ম্যাটার, হয়তো তুমি ভুল বলছো বা ঠিক বলছো, কিন্তু প্রত্যেকবার আমি যখন তোমায় সেম কোশ্চেনটা করছি, তুমি নিজের অ্যান্সার চেঞ্জ করো না। কারেক্ট? তার মানে তুমি হয়তো ভুল বলছো, ঠিক আছে? এখানে এটা ম্যাটারই করে না যে তুমি ভুল বলছো না ঠিক করছো। তোমার কাছে এইটা ম্যাটার করে যে তুমি প্রত্যেকবার একই কথা বলছো কিনা। তার মানে আমি তোমায় একটা ইনসিডেন্ট নিয়ে জিজ্ঞেস করলাম, প্রথমবার আমি কোশ্চেন করলাম, তুমি একরকম বললে। দ্বিতীয়বার কোশ্চেন করলাম, তুমি এক্সাক্ট সেম কথাটা বললে। তৃতীয়বার আবার আমি জিজ্ঞেস করলাম, তুমি আবার সেম কথাই বলছো, তুমি নিজের কথা থেকে নড়ছো না। দ্যাট ইজ প্রিসিশন। তার মানে তুমি প্রিসাইসলি আমায় বলছো, রাইট? ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও তাই হয়। কিছু ইনস্ট্রুমেন্ট, তার ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে আমি ইনস্ট্রুমেন্টে 1 অ্যাম্পিয়ার দিলাম, সে আমায় হয়তো 1.2 অ্যাম্পিয়ার দেখালো। সেম ইনস্ট্রুমেন্টে আমি আবার যখন 1 অ্যাম্পিয়ার দিলাম পরের বার, সে হয়তো আমায় 1.1 অ্যাম্পিয়ার দেখালো। আবার যখন আমি আরেকবার 1 অ্যাম্পিয়ার দিলাম, সে হয়তো 0.9 অ্যাম্পিয়ার দেখালো। তার মানে অ্যাকচুয়ালি কত দেখানোর কথা সেটা নিয়ে আমি ভাবছি না, এরর বেশি আছে না কম আছে এটা নিয়েও ভাবছি না, আমি অ্যাকিউরেসি নিয়ে ভাবছি না। আমি ভাবছি যে এই ইনস্ট্রুমেন্টের প্রিসিশনটা খারাপ কেন। কারণ যতবার আমি সেম ইনপুট দিচ্ছি, এ আমায় আলাদা আলাদা রিডিং দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি প্রিসিশন আমার খুবই কম হয় একটা ইনস্ট্রুমেন্টের, তাহলে সেই ইনস্ট্রুমেন্ট নিয়ে রিডিং নেওয়া সম্ভব হবে না, কারণ সে সবসময় তোমায় কনফিউজ করবে। তা তোমাকে যদি কেউ বলে যে একটা ইনস্ট্রুমেন্ট প্রিসাইজ কিনা, তুমি কি করে বুঝবে? তোমাকে কি করতে হবে, রিপিটেটিভ 4-5টা ইনস্ট্রুমেন্টের রিডিং নিতে হবে, সেম রিডিং নিতে হবে, এবং তোমায় দেখতে হবে যে সেম প্যারামিটারে সেম রিডিং একই বেরোচ্ছে কিনা, এক্স্যাক্টলি একই বেরোচ্ছে কিনা। কিন্তু বেরোবে না, প্রত্যেকবার একটু হলেও তফাৎ হবে। কিন্তু সেই তফাৎটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে। এরকম নয় যে সেই তফাৎটা প্রচুর বেশি হয়ে গেল, তাহলে আমার প্রিসিশন খুবই কমে যাবে, তাহলে ওই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যাবে না। সো প্রিসিশন ইজ রিপিটেবিলিটি। The more is the repeatability, if the instrument repeatedly tells you or gives you the same result under same conditions, then the instrument is said to be precise. Okay. Next is resolution. Okay. Resolution is the smallest detectable change. That means, ধরো একটা অ্যামমিটার আমি দিয়েছি, সেই অ্যামমিটারটা ধরে নাও ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার অব্দি মাপতে পারে। ওকে, এবার ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার অব্দি মাপতে পারে মানে হলো যে আহ 10 অ্যাম্পিয়ারের বেশি দিলে আইদার ইনস্ট্রুমেন্টটা পুড়ে যাবে, নয় মাপতে পারবে না, এরকম কিছু একটা ঘটনা হবে। সো 10 অ্যাম্পিয়ারের বেশি আমি দেবো না, সেটা তো বোঝা গেল যে 10 অ্যাম্পিয়ারের বেশি দেবো না। কিন্তু
সেই অ্যামমিটারে যদি আমি 0.1 অ্যাম্পিয়ার দিই, দেখা যাচ্ছে, আমি এক্সাম্পল দিচ্ছি, 0.1 অ্যাম্পিয়ার যদি আমি দিই, তাহলে দেখা যাচ্ছে যে ওই অ্যামমিটারের কোনো কাঁটা নড়ছেই না। মানে আমি যে ওকে 0.1 অ্যাম্পিয়ার দিয়েছি সেটাও বুঝতেই পারছে না। তারপরে আমি বাড়িয়ে 0.2 অ্যাম্পিয়ার করলাম, তাতেও কাঁটা নড়ছে না, মানে কাঁটা জিরোতেই পড়ে আছে। তার মানে 0.2 যে আমি দিয়েছি, যে 0.2টা দেখাবে, কাঁটা একটু নড়বে, রেসপন্স দেবে, তা হচ্ছে না। এবং ফাইনালি যখন আমি বাড়িয়ে 0.5 অ্যাম্পিয়ার দিলাম, তখন কাঁটাটা নড়ে আমায় 0.5 অ্যাম্পিয়ার দেখালো। তার মানে যে কোনো ইনস্ট্রুমেন্ট মিনিমাম কতটা মাপতে পারবে, স্মলেস্ট কতটা ভ্যালুর জন্য রিয়াক্ট করবে, রাইট, সেটাকে বলা হয় ওর রেজলিউশন। তার মানে আমি যদি বলি যে একটা অ্যামিটার আছে যার রেজলিউশন ইজ 0.5 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস যে মিনিমাম 0.5 অ্যাম্পিয়ার যদি ওর মধ্যে না দেওয়া হয়, তাহলে ওটাকে জিরোই দেখবে। বা 0.5 অ্যাম্পিয়ারের নিচের কোনো বস্তুকে, বা বস্তু বলবো না, নিচের কোনো কারেন্টকে ও ডিটেক্টই করতে পারবে না, অ্যাজ ইফ যেন ও এক্সিস্টই করে না, এটা ওর কাছে থাকবে। তাহলে যেই ইনস্ট্রুমেন্টের রেজলিউশন যত কম হয় তত বেটার, কারণ সেখান দিয়ে আমি কি করতে পারবো, তত অ্যাকিউরেট মেজারমেন্ট দিতে পারবো, তত তার অ্যাকিউরেসি নর্মালি বেড়ে যায়, কারণ সে তখন স্মলেস্ট চেঞ্জেস আমাকে বলতে পারে। ঠিক আছে। এবং নেক্সট ইজ কি, স্পিড অফ রেসপন্স। তার মানে কি, যে আমি একটা ইনপুট দিলাম একটা ইনস্ট্রুমেন্টে, আমি একটা কারেন্ট দিলাম, ধর একটা অ্যামিটারে একটা কারেন্ট ইনজেক্ট করলাম, এবং সেই অ্যামিটারে যে কারেন্ট আমি ইনজেক্ট করছি, সেই কারেন্টটা দেওয়া এবং আমার আউটপুট, মানে কাঁটা এসে আউটপুট দেওয়া, মানে আউটপুট পাওয়া, এর মাঝখানে যে টাইমটা, সেটাকে বলা হয় স্পিড অফ রেসপন্স বা রেসপন্স টাইম, হোয়াট এভার। ঠিক আছে। তার মানে ইনস্ট্রুমেন্ট যত ফাস্ট হবে, তত কি হবে, আমার রিডিং টাইমটা অনেক কমে যাবে, কারণ আমি কারেন্ট দেবো, সে যদি ফাস্ট রিয়াক্ট করে সঙ্গে সঙ্গে আমায় দেখিয়ে দেয়, তাহলে আমার রেসপন্স টাইম বা স্পিড অফ রেসপন্স অনেক বেটার। কিন্তু যদি ইনস্ট্রুমেন্টটা স্লো হয়, কাঁটাটা আস্তে আস্তে অনেকক্ষণ পরে গিয়ে দাঁড়াচ্ছে, এবং দেখা যাচ্ছে আমি কারেন্ট দিয়ে আমাকে প্রায় হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড ওয়েট করতে হচ্ছে, তারপরে আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়াল ভ্যালু কত। সো ইন দ্যাট কেস দ্য স্পিড অফ রেসপন্স অফ দ্য ইনস্ট্রুমেন্ট will be very low, and we do not want the instrument to be slow. We generally want the instrument or the speed of response for the particular instrument to be high. So এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এটা মাথায় রাখতে হবে যে the speed of response should be ভেরি হাই। ওকে। নেক্সট যদি আমি বলি যে যখন আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করব, তখন উইল হ্যান্ডেল উইথ এরর্স। ঠিক আছে। আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। এরর্স, এরর্স মানে কি, এরর মানে হলো যে ট্রু ভ্যালু আর অবটেন্ড ভ্যালুর মধ্যে যে পার্থক্য আছে, সেটাকে বলা হয় এরর। এর অঙ্কগুলোতে আমরা পরে যাব, আমি এখন অত অঙ্কের মধ্যে যাচ্ছি না। আমি আগে কনসেপ্ট গুলো বিল্ড আপ করার চেষ্টা করছি। তো এরর কত রকমের হয়, জেনারেলি একটাকে বলা হয় সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর মানে তোমার অ্যামিটারে বা তোমার ভোল্ট মিটারে কিছু একটা গন্ডগোল হয়ে বসে আছে, এবং তুমি যতবার মেজার করছো, ও প্রত্যেকবার 1 অ্যাম্পিয়ার করে বেশি রিডিং দেখাচ্ছে, মানে যা হওয়ার কথা তার থেকে 1 অ্যাম্পিয়ার বেশি রিডিং দেখাচ্ছে, এবং তোমার এটা জানা হয়ে গেছে যে এই অ্যামিটারটায় ভিতরে কোনো প্রবলেম আছে, এবং এই যতবার আমি এর রিডিং নেবো, এ আমায় 1 অ্যাম্পিয়ার করে বেশি দেখাবে। কারেক্ট। সো ইট ইজ কনসিস্টেন্ট অ্যান্ড প্রেডিক্টেবল, যে আমি জানি এটা হবে, এবং প্রত্যেকবার হবে, ইট ইজ কনসিস্টেন্ট। তো সেটাকে আমি সিস্টেমেটিক এরর বলি। এবং জেনারেলি আমরা যখন রিডিং নিই, কোন একটা জায়গায় রিডিং নিই, তখন আমরা কি করি, আমরা এই টাইপের সিস্টেমেটিক এরর যেগুলো আছে, সেগুলোকে আমরা বাদ দিয়ে ভ্যালুগুলো বলি। তার মানে তোমার যদি জানা থাকে যে আমার কাছে একটা অ্যামিটার আছে which will provide you an error of 1 ampere in each and every cases you measure, so generally whatever result you obtain, the the value which you will consider will be 1 ampere lesser than what it is, তাই তো? মানে 1 অ্যাম্পিয়ার সবসময় আমরা কি করব, আমরা কমিয়ে নেব, রাইট। কিন্তু কিছু এরর থাকে যেগুলোকে বলা হয় র্যান্ডম এরর, রাইট। মানে র্যান্ডম এরর মানে যেই এরর গুলো প্রেডিক্টেবল নয়, কারেক্ট, আনপ্রেডিক্টেবল, রাইট, যেগুলো আনপ্রেডিক্টেবল, যেগুলো আননোন ফ্যাক্টরের জন্য হয়। যেমন আননোন ফ্যাক্টরের জন্য, মানে ধরো একটা ইনস্ট্রুমেন্ট, পৃথিবীর যে কোনো ইনস্ট্রুমেন্ট টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। তাহলে তুমি একটা অ্যামিটার তুমি যদি এখানে ইউজ করো, মানে কলকাতায় ইউজ করো, তার এরর একরকমের আসবে। এবার সেটাকেই নিয়ে তুমি যদি একটা রাজস্থানের ডেজার্টে গিয়ে লাগিয়ে দাও, সেখানে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, সেখানে তার এরর একরকমের হবে। আবার সেটাকেই নিয়ে সাইবেরিয়ায় যদি লাগিয়ে দাও, সেখানে তার এরর একরকমের হবে। এবার টেম্পারেচার ইজ ওয়ান অফ দ্য এক্সটার্নাল ফ্যাক্টর, যার জন্য এরর চেঞ্জ হতে পারে, বা তার ইনস্ট্রুমেন্টের প্রপার্টি চেঞ্জ হতে পারে, রাইট। তো এটা একটা তোমার সবসময় জানা থাকবে না, যে আমি এখন যে টেম্পারেচারে বা এখন যে প্রেসারে বা এখন যে এনভায়রনমেন্টাল কন্ডিশনে আছি, তার জন্য আমার এরর কত হবে। তো এররের একটা পার্ট থাকবে যেটা সিস্টেমেটিক নয়, যেটা র্যান্ডম, যেটা
প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে তোমার এক্সটার্নাল কিছু ফ্যাক্টরের জন্য বা আননোন কোনো ফ্যাক্টরের জন্য চেঞ্জ হচ্ছে, বা এটা পিওরলি হতে পারে যে তুমি বুঝতেই পারছো না এটা কেন চেঞ্জ হচ্ছে, এটাও হতে পারে। ঠিক আছে, তো দিজ আর র্যান্ডম এরর্স। আর গ্রস এরর্স আর কি, এরর্স ডিউ টু হিউম্যান মিস্টেক্স। ওকে, যেমন আমার দেখতে ভুল হলো, আমি হয়তো ভুলভাবে রিডিংটা নিলাম, বা আমার বুঝতে ভুল হলো, বা আমি স্ট্রেট অ্যাওয়ে আমি দেখতে গিয়ে পয়েন্টারটাকে রিড করতে গিয়ে আমার কিছু প্যারাল্যাক্স এরর হলো, রাইট? দোজ কাইন্ড অফ এরর্স আর কল্ড গ্রস এরর্স। ওকে, সো generally whenever you will find a instrument or you will be using an instrument, there will be several kinds of errors, such as systematic error which is predictable, such as random error which is unpredictable and you will never know why it is changing, why it is unpredictable. It can be due to some external factors such as temperature, pressure, and such like that. And the other is the gross error, which is the human error, which you will any person will commit while he is reading the instrument or while he is trying to understand the reading of the instrument. Okay, so these kind of errors will occur in measurements. Okay, তো এরর্স কে আবার অন্যভাবেও ক্লাসিফাই করা হয়। মানে যদি আমি অন্যভাবে ভাবি জিনিসটাকে, আমি যখন ইনস্ট্রুমেন্টাল এরর পাচ্ছি, একটা তো ইনস্ট্রুমেন্টাল এরর থাকবে, মানে যেটা তোমার বললাম যে সিস্টেমেটিক এরর বা র্যান্ডম এরর, দিজ আর ইনস্ট্রুমেন্টাল এরর্স, দিজ এরর্স অকার্স ডিউ টু ইনস্ট্রুমেন্টস। ওকে, দ্য আদার ইজ দ্য এনভায়রনমেন্টাল এরর, যেটা আমি বললাম যে টেম্পারেচার, হিউমিডিটি, এইসব ফ্যাক্টরের উপর যেগুলো ডিপেন্ড করে। নেক্সট ইজ হিউম্যান এরর, যেগুলো আমি ওইদিকে গ্রস এররের মধ্যে ফেলেছিলাম, দ্যাট ইজ অবজারভেশনাল এরর্স, যেটা আমার দেখতে গিয়ে আমার রিড করতে গিয়ে আমার অসুবিধা হচ্ছে। আর কিছু এরর থাকে যেগুলোকে বলা হয় থিওরিটিক্যাল এরর্স, যে আমি হয়তো ইনস্ট্রুমেন্টটা যখন বানিয়েছি আমি নিজে ক্যালকুলেশনে কিছু ভুল করেছি। কারেক্ট, তার মানে আমি যখন একটা অ্যামমিটার, ধরো একটা পিএমএমসি টাইপ অ্যামমিটার আছে, তার যখন আমি টর্কের ক্যালকুলেশন করছিলাম, সেখানে টর্কের ক্যালকুলেশন করতে গিয়ে আমি ভুল করে ফেলেছি এবং তার জন্য আমার ইনস্ট্রুমেন্টটা এখন ভুলভাল রিডিং দিচ্ছে, বা কিছুটা হয়তো অ্যাজাম্পশন আমার ভুল হয়েছে, তার জন্য কিছু এরর আসছে। দোজ আর কল থিওরিটিক্যাল এরর্স। ওকে, এবার লোডিং, কিছু ইনস্ট্রুমেন্ট থাকে ইলেকট্রিক্যালে যেগুলো বেসিক্যালি শান্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে, আর কিছু ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো সিরিজ ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে। এইটা নিয়ে আমরা ডিটেলসে পরে পড়বো, এটা নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। এটা নিয়ে আমরা কোনটা সিরিজ ইনস্ট্রুমেন্ট, কোনটা শান্ট ইনস্ট্রুমেন্ট, কার লোডিং কত হয়, এগুলো আমরা ডিটেলসে পরে পড়বো। এখন জাস্ট স্টার্ট করার জন্য, ফর দ্য স্টার্ট, we are just getting introduced into the terms. Okay, you need not to get deep dive into these topics, ঠিক আছে? এগুলো আমরা পরে আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? কিন্তু জাস্ট জানার জন্য, জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য এই দুটো টার্ম আমাদের জেনে রাখলে ভালো হয়। যেমন আমি যদি বলি যে ধরো আমার কাছে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সে সাপোজ আই হ্যাভ আ পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট, যেটা আমি, ধরো আমার কাছে একটা সাপ্লাই আছে, সাপোজ আমার কাছে একটা সাপ্লাই আছে। ওকে, এবং সেই সাপ্লাইয়ের সাথে আমি কি করেছি, একটা লোড রেজিস্ট্যান্স কানেক্ট করেছি এবং সাপ্লাই দিয়ে রেখেছি, রাইট? সাপোজ এখানে একটা প্লাস আছে, মাইনাস আছে, আমি ধরো একটা ভিডিসি, একটা ডিসি সাপ্লাই দিয়েছি, এখানে একটা লোড রেজিস্ট্যান্স আছে, এরকম কিছু একটা আছে। তো কিছু এমন ইনস্ট্রুমেন্ট থাকে যাদের নিজের রেজিস্ট্যান্স আমার খুবই কম হয়, ঠিক আছে? তার মানে যেটা আমার লো রেজিস্টিভ হয়, লো রেজিস্টিভ হয়। কারেক্ট, কিছু ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো আমার লো রেজিস্টিভ হয় এবং যার নিজের ইনস্ট্রুমেন্টের যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা খুবই নেগলিজিবল। কারেক্ট, তো তাদেরকে আমরা জেনারেলি বলে থাকি শান্ট ইনস্ট্রুমেন্ট, সরি, যেটাকে আমরা বলে থাকি সিরিজ ইনস্ট্রুমেন্ট। এক সেকেন্ড, সেটাকে আমরা বলে থাকি সিরিজ ইনস্ট্রুমেন্ট। ওকে, সিরিজ ইনস্ট্রুমেন্ট, তার মানে আমি এই টাইপের ইনস্ট্রুমেন্ট গুলোকে আমি কি করতে পারি, আমি এর সাথে সিরিজে কানেক্ট করতে পারি, এবং যেহেতু এর রেজিস্ট্যান্স খুবই কম, তাহলে এ কি করবে, আমার সিরিজ পাথের কারেন্টকে কোনোভাবে এফেক্ট করবে না। রাইট, মানে এর রেজিস্ট্যান্স জিরোই ধরে নেওয়া যেতে পারে। দোজ আর কল সিরিজ ইনস্ট্রুমেন্ট। কিন্তু কিছু এমন ইনস্ট্রুমেন্ট থাকে সাচ আস ভোল্ট মিটার, যার রেজিস্ট্যান্স খুবই হাই থাকে, হাই রেজিস্টিভ ইনস্ট্রুমেন্ট হয়, হাই রেজিস্টিভ। ওকে, এবং দিস কাইন্ড অফ ইনস্ট্রুমেন্টস আর কল্ড শান্ট ইনস্ট্রুমেন্টস। ওকে, শান্ট ইনস্ট্রুমেন্টস কেন? কারণ একে যদি আমি সিরিজে লাগাই, এর রেজিস্ট্যান্স এতই বেশি, এর কারেন্টকে পুরোপুরি বন্ধ করে দেবে। তাহলে একে সবসময় লোডের সাথে কিসে লাগাতে হবে, প্যারালালে লাগাতে হবে। এবার যখন আমি এর কনস্ট্রাকশন গুলো দেখবো, তো কনস্ট্রাকশনের ভিতরে যাব, তখন আমরা বুঝতে পারবো যে কেন একটা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হাই হয়, কেন একটা অ্যামমিটারের রেজিস্ট্যান্স লো হয়, রাইট? এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তো আপাতত এটা মাথায় রাখো খালি, যে কিছু হয় আমার সিরিজ ইনস্ট্রুমেন্ট উইচ আর লো রেজিস্টিভ, যাকে সবসময় ইনস্ট্রুমেন্টের সাথে সিরিজে ব্যবহার করা হয়, সাচ অ্যাজ অ্যামমিটার। এবং কিছু হয় যেগুলো ভেরি হাই রেজিস্ট্যান্স, যেগুলো সিরিজে না, যেগুলো প্যারালালে কানেক্ট করা হয়, এবং দোজ আর কল্ড শান্ট ইনস্ট্রুমেন্টস। তো
এর সিরিজ ইনস্ট্রুমেন্টের লোডিং খুবই লো থাকে আর এর লোডিং খুবই হাই থাকে। ওকে, তো এটা কেন হয় সেটা আমরা পরে দেখবো, জাস্ট আমি এটা আইডিয়াটা ইন্ট্রোডিউস করে রাখলাম যে এরকম হয়ে থাকে। এবার কি হয় যে যখনই আমি একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করি, whenever I am working with an instrument, স্পেশালি একটা অ্যানালগ ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি কাজ করছি, সাজ অ্যামমিটার, ভোল্ট মিটার, একটা অ্যানালগ ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করছি। সেই অ্যানালগ ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেইটা আমার এখানে ধরো একটা রয়েছে, আমার একটা পয়েন্টার রয়েছে, রাইট? এটা একটা পয়েন্টার রয়েছে। তো এই পয়েন্টারটা আমার জেনারেলি জিরো স্কেলে থাকে, মানে জিরো পয়েন্টে থাকে, যেটাকে আমরা বলি নাল পয়েন্ট। নাল মিনস, ওকে। এবং যখনই একটা অ্যামমিটার আমি কারেন্ট দিই, সেই অ্যামমিটার যে পয়েন্টারটা আছে, সেই পয়েন্টারটা কি হয়, সেই পয়েন্টারটা নিজের নাল কন্ডিশন থেকে মুভ করে যায়, মুভ করে ও সরতে চায়, রাইট? এবং সে সরতে থাকে। এবার কি হয়, যখনই এই পয়েন্টারের মুভমেন্ট হয়, রাইট, যখনই এই পয়েন্টারের মুভমেন্ট হয়, তখন বেসিক্যালি অনেক রকমের টর্ক এর উপরে কাজ করে। দের আর সেভারাল কাইন্ডস অফ টর্ক, যেটা কি করবে, এর ওপরে ক্রিয়া করে। টর্ক আমরা জানি, আমরা যদি একটা আর্ম থাকে এবং সেই আর্মে যদি একটা ফোর্স দিই, কারেক্ট, এবং সেই আর্মটা যদি এখানে তার অ্যাক্সেল থাকে এবং এই আর্মের লেন্থ যদি আমার এল থাকে, তাহলে সেই ক্ষেত্রে টর্কের ভ্যালু যেটা হয় সেটা হলো ফোর্স ইন্টু লেন্থ ফ্রম অ্যাক্সিস। এগুলো জানা আছে সবার মধ্যে, ঠিক আছে? তাহলে টর্ক ইজ দ্য ফ্যাক্টর যেটা রোটেশনাল মুভমেন্ট তৈরি করে, ঠিক আছে? যেমন ফোর্স ইজ আ ফ্যাক্টর যার কারণে লিনিয়ার মোশন হয়, তার টর্ক ইজ আ ফ্যাক্টর যার কারণে রোটেশনাল মোশন হয়, রাইট? তো এরকম একটা, এরকম টর্ক, আমার অনেকগুলো টর্ক এখানে কাজ করে। তার মানে তুমি একটা টর্ক ভাবতে পারো যে টর্কের কারণে পয়েন্টারটা জিরো থেকে কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে, তো সেইটাকে আমরা বলি টাও ডি, মানে সেটাকে আমরা বলি ডিফ্লেক্টিং টর্ক। কি বলি আমরা? ডিফ্লেক্টিং টর্ক। যে কি করে? ডিফ্লেক্ট করে। ওকে, দোজ আর কল ডিফ্লেক্টিং টর্ক, কারেক্ট? এবার দেখো, পয়েন্টারটা যত এদিকে মুভ করবে, ধরো আমার যখন পয়েন্টারটা সাপোজ আমার পয়েন্টার এদিকে চলে এসে, যাও এখানে একটা চলে এসছে পয়েন্টারটা আমার, কারেক্ট, এরকম একটা জায়গায় চলে এসছে, তাহলে পয়েন্টারটা তো একদম পুরো লাট্টুর মতন ঘুরতে থাকবে না, কোথাও এসে দাঁড়াবে। তার মানে ওকে একটা জায়গায় দাঁড় করাতে হবে, ওকে ব্রেক লাগাতে হবে। ও তো আজীবন ঘুরতে থাকতে পারে না, তাহলে ওকে একটা ব্রেক লাগাতে হবে, মানে ওর মোশনকে অপোজ করে ব্রেক লাগাতে হবে, ওকে দাঁড় করাতে হবে, তাই? তো তার জন্য উল্টো দিকে একটা টর্ক কাজ করে, যেটাকে আমরা বলি টাও সি। নাও দিস টাও সি ইজ কল্ড দ্য কন্ট্রোলিং টর্ক। ওকে, কন্ট্রোলিং টর্ক, টাও সি ইজ কল্ড দ্য কন্ট্রোলিং টর্ক। ওকে, তার মানে টাও সি যদি না থাকতো তাহলে পয়েন্টারটা না হতো না, আর ডিফ্লেক্টিং টর্ক যদি না থাকতো তাহলে পয়েন্টারটা কিন্তু ওই জিরো থেকে মুভই করতো না, কারেক্ট? তার মানে এই দুটো টর্ক সবসময় একে অপরকে কি করে, অপোজ করে, কারেক্ট? এবং পয়েন্টারটা ফাইনালি যেখানে গিয়ে দাঁড়ায়, সেখানে কি হয়, সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। কি বলা হয়? পয়েন্ট অফ, সরি, সেটাকে বলা হয় পয়েন্ট অফ, পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। ওকে, দিস ইজ কল্ড পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। তার মানে যেই জায়গায় গিয়ে ফাইনালি পয়েন্টারটা রেস্ট করছে, যেখানে গিয়ে দাঁড়ালো, যদি আমি 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিই তাহলে পয়েন্টারটা গিয়ে 1 অ্যাম্পিয়ারের একটা স্কেলের পয়েন্টে গিয়ে দাঁড়াবে, তো দ্যাট ইজ কল্ড পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। এবং সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টে সবসময় কি হয়, এই টাও ডি আর টাও সি ইকুয়াল, কারেক্ট? যদি ইকুয়াল না হতো, যদি টাও সি ইকুয়াল হতো, তাহলে কি হতো, পয়েন্টারটা আরো এদিকে ঘুরে যেত। আর যদি টাও ডি ইকুয়াল হতো, যদি মানে যদি টাও ডি বেশি হতো, ইকুয়াল বলছি, বেশি হতো, তাহলে পয়েন্টারটা এদিকে ঘুরে যেত। কিন্তু কোনোটাই তার মধ্যে হচ্ছে না, পয়েন্টারটা এদিকেও ঘুরছে না, এদিকেও ঘুরছে না, পয়েন্টারটা এইদিকে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তার মানে আমি বলতে পারি যে ওটা ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে যেখানেই আমার পয়েন্টারটা ইকুইলিব্রিয়াম করছে, সেখানে ডিফ্লেক্টিং টর্ক আর কন্ট্রোলিং টর্ক সবসময় ইকুয়াল হচ্ছে, কারেক্ট? সো দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল। যখনই আমি কোনো একটা পয়েন্টার টাইপ ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট আমি দেখবো, তখনই আমি বুঝতে পারবো যে এই একটা প্রিন্সিপাল কিন্তু ওর মধ্যে কাজ করছে, কারেক্ট? এবার আরেকটা টর্ক থাকে, তুমি দেখবে যে যখন আমার পয়েন্টারটা নিয়ে আমি কাজ করছি, মানে সাপোজ ধরো আমার একটা পয়েন্টার মুভ করছে, তাহলে পয়েন্টারটা যখন এখান থেকে এরম ভাবে এসে মুভ করছে, ও কিন্তু এখানে এসে দাঁড়ায় না, ও ওভারশুট করে যায়। তারপরে আবার ও ব্যাকে আসে, ব্যাকে এসে আবার ওভারশুট করে, আবার ব্যাকে আসে, এরম ভাবে অসিলেট করতে 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 তারপরে আলটিমেটলি এসে দাঁড়ায়, কারেক্ট? তাই তো? তার মানে দেখবে পয়েন্টারটা কিন্তু একবার এসে দাঁড়ায় না। তার মানে এরকম হতে পারে যে ও প্রচুর অসিলেট করলো, কারেক্ট, মানে ও একটা জায়গায় গিয়ে গেল, বেশি এগিয়ে গেল, আবার ব্যাক করে এলো, আবার গেল, আবার এলো, আবার গেল, এরকম ভাবে অনেকক্ষণ, ভাই 2-3 সেকেন্ড ধরে দুলতে দুলতে তারপরে গিয়ে দাঁড়ালো, কারেক্ট? আবার এরকম হতে পারে যে পয়েন্টারটা এতটাই টাইট হয়ে গেছে, মানে তার ফ্রিকশন এতটাই বেশি আছে যে পয়েন্টারটা কোনোভাবে কোনো মুভমেন্টই দিল না, পয়েন্টারটা হয়তো মেবি সাপোজ একদম স্ট্রেট অ্যাওয়ে এসে
এরকম এখান থেকে এসে স্ট্রেট আওয়ে এসে এখানে দাঁড়িয়ে গেল। কারেক্ট? এবার দুটোই অপশন হতে পারে, যে আইদার ও স্ট্রেট এসে এখানে দাঁড়িয়ে গেল, বা ও অনেকটা অসিলেশন করে করে এখানে এসে দাঁড়ালো। তো যদি আমার অসিলেশন খুব বেশি হয়, রাইট, যদি আমার অসিলেশন খুব বেশি হয়, তখন সেটাকে বলা হয়, যদি আমার অসিলেশন খুব বেশি হয় সেটাকে বলা হয় আন্ডার ড্যাম্পড ইনস্ট্রুমেন্ট। আন্ডার ড্যাম্পড ইনস্ট্রুমেন্ট, ওকে, ইটস কল্ড আন্ডার ড্যাম্পড ইনস্ট্রুমেন্ট। কিন্তু যদি তুমি দেখো যে না, এরকম কোনো রকমের কোনো কিচ্ছু হচ্ছে না, একদম পুরো স্ট্রেট এসে একদম এসে দাঁড়াচ্ছে, কিন্তু পয়েন্টার খুব স্লো হয়ে গেছে। জেনারেলি আন্ডার ড্যাম্পড হলে পয়েন্টার মুভমেন্ট খুব ফাস্ট হয়, ঠিক আছে? আন্ডার ড্যাম্পড হলে ফাস্ট মুভমেন্ট হয়, ওকে, ফাস্ট মুভমেন্ট হয়, কিন্তু অসিলেট করে, মানে একবারে এসে দাঁড়ায় না, অসিলেট করে করে হয়। কিন্তু যদি আমার উল্টোটা হয়, মানে ধরো যদি একবারে এসে দাঁড়াচ্ছে, তাহলে আমার সেইটাকে আমরা বলে থাকি ওভার ড্যাম্পড, ওভার ড্যাম্পড ইনস্ট্রুমেন্ট, ওভার ড্যাম্পড ইনস্ট্রুমেন্ট। এবং সরি, ইনস্ট্রুমেন্ট যেখানে পয়েন্টার খুবই স্লো অ্যান্ড স্লাগিশ হয়ে যায়, স্লো মুভমেন্ট হয়ে যায়, কারেক্ট, স্লো মুভমেন্ট হয়ে যায়। তাহলে আমরা চাইবো যে আন্ডার ড্যাম্পড হোক, নাকি আমার ওভার ড্যাম্পড হোক, ঠিক আছে? আর যদি ওভার ড্যাম্পড হয় তাহলে পয়েন্টার খুব স্লো হয়ে যাবে, মুভমেন্ট করতে চাইবে না, ওর ফ্রিকশন, আমার কি হবে, ফ্রিকশন খুব বেশি হবে, কারেক্ট? আর যদি আমি বলি যে না আমার ওটা কি বলে আন্ডার ড্যাম্প, সরি আমি কি বললাম জানি আন্ডার ড্যাম্পের ক্ষেত্রে আমার কি হবে, পয়েন্টারটা ফ্রিকশন খুবই কম হবে, মানে খুব ফ্রিলি মুভ করবে এবং অসিলেট করে তারপর দাঁড়াবে। আর ওভার ড্যাম্পের ক্ষেত্রে কি হবে, ফ্রিকশন খুব হাই হবে, মানে অসিলেশন তো একদমই থাকবে না, কিন্তু ও একবারে এসে দাঁড়াবে। তাহলে আমরা দুটোর মধ্যে কোনটা প্রেফার করতে চাই, চ্যাট বক্সে বলো, নাকি এর মাঝামাঝি কিছু আমরা চাই, এই দুটোর মাঝামাঝি কিছু একটা চাই? আন্ডার ড্যাম্পড আর ওভার ড্যাম্পড এর মাঝামাঝি কিছু একটা চাই, কোনটা চাই ফর আওয়ার ইনস্ট্রুমেন্টস? একটু সবাই রিপ্লাই করো চ্যাট বক্সে। সবাই বলছে যে আমরা মাঝামাঝি কিছু একটা চাই, ঠিক আছে, মানে আন্ডার ড্যাম্পড আর ওভার ড্যাম্পড এর মাঝামাঝি কিছু একটা চাই, কারেক্ট? তাহলে মাঝামাঝি যদি কিছু একটা হয়, তাহলে আমার কি হবে, তাহলে আমার আহ, যেটা একদমই মাঝামাঝি বলা যেতে পারে, মানে যেগুলো একদমই বেশিও হবে না কমও হবে না, মানে স্লো হবে না আবার অসিলেশনও হবে না, সেটাকে আমরা বলি ক্রিটিক্যাল ড্যাম্পিং। সেটাকে আমরা কি বলি, ক্রিটিক্যাল ড্যাম্পিং। তাহলে ক্রিটিক্যাল ড্যাম্পিং হতে হবে, ক্রিটিক্যাল ড্যাম্পিং হতে হবে, রাইট? দ্যাট ইজ ক্রিটিক্যাল ড্যাম্পিং, ওকে, দ্যাট শুড বি ক্রিটিক্যাল ড্যাম্পিং। সো এরকম হতে পারে যে আমার ক্রিটিক্যাল ড্যাম্পিং রয়েছে, কারেক্ট, আমার ক্রিটিক্যাল ড্যাম্পিং রয়েছে, তার মানে আমার ফ্রিকশন খুব বেশিও নেই, ফ্রিকশন খুব কমও নেই, মাঝামাঝি একটা রয়েছে। তো আমরা কি করি, আমরা একটু অসিলেশন রেখে দিই, রাইট, মানে আমরা একদম ক্রিটিক্যাল ড্যাম্পিং করে এরকম করি না যে পয়েন্টারটা এসে একদম একবার এসে দাঁড়াবে, রাইট? আমরা কি করি, আমরা চাই যে প্র্যাকটিক্যাল ড্যাম্পিং যেটা আছে সেটা কেমন হবে, প্র্যাকটিক্যাল ড্যাম্পিং যেটা আছে সেটা কেমন হবে, আমরা চাই যে পয়েন্টারটা আসবে, এসে একটা ওভারশুট মেরে দাঁড়াবে, ওকে, একটা ওভারশুট, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল ড্যাম্পিং। এবার তুমি বলবে কেন আমি একটাই বা অসিলেশন রাখবো, কেন একবার এসে দাঁড়াবে? অ্যাকচুয়ালি যদি একটু অসিলেশন না রাখি, তাহলে এটা এনশিওর করা যায় না যে আমার যে পয়েন্টারটা আছে সেটা ফ্রিলি মুভ করছে কিনা, ঠিক আছে? তো সেটা যদি ফ্রিলি মুভ না করে, তাহলে আমি বুঝতে পারবো না, মেবি হয়তো আমি 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়েছি আর পয়েন্টারটা এসে আটকে গেছে 1 অ্যাম্পিয়ারে, তো আমার কাছে মনে হবে যেন 1 অ্যাম্পিয়ারই কারেন্ট দিয়েছি। তাহলে এই অসিলেশনটা যদি থাকে, একটু ওভারশুট করে যদি ব্যাক করে এসে ওখানে দাঁড়ায়, তাহলে এটা এনশিওর করা যায় যে না, আমার অ্যাকচুয়াল রিডিংই ওটা, আমার পয়েন্টার ফ্রি মুভ করছে এবং আমার অ্যাকচুয়াল রিডিং ওটা, রাইট? তো এইটা আমাদের একটা হিসাব করা যায় যে হ্যাঁ এটা রয়েছে, রাইট? তো এইবার আমাদের তাহলে এই ব্যাপারটা একটা, এই স্ক্রিনটা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, রেখে গ্রুপে দিয়ে দিতে পারো, এটা যখন আমি স্লাইডটা দেবো তার মধ্যে থাকবে না, ঠিক আছে? তো এটা একটা এক্সাম্পল যে ড্যাম্পিং টর্ক, কন্ট্রোলিং টর্ক আর ডিফ্লেক্টিং টর্ক, এই তিনটে টর্কের কাজ কি, সেটা আমি একটু ওভারঅল আইডিয়া আমি তোমাদের দিলাম, যে যখনই কোনো ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট থাকবে, তো তার মধ্যে অলওয়েজ তিনটে টর্ক কাজ করবে। ওয়ান ইজ দ্য ড্যাম্পিং টর্ক, যে কি করবে, অসিলেশনকে কমানোর চেষ্টা করবে,
ওয়ান ইজ দ্য ডিফ্লেক্টিং টর্ক, যে ওকে নাল কন্ডিশন থেকে একটা কন্ডিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, রাইট? এবং দ্য আদার ইজ দ্য আমার কন্ট্রোলিং টর্ক, যে ওকে একটা পার্টিকুলার জায়গায় দাঁড় করানোর চেষ্টা করবে, রাইট? তো আহ, এইটা হলো আমাদের ওভারঅল ভিউ, ঠিক আছে? তাহলে আমি আশা করি সবাই স্ক্রিনশট তুলে নিয়েছো, ঠিক আছে? যারা তোলনি আর একবার তুলে নাও, এই স্ক্রিনটা কিন্তু পাবে না, পরে স্লাইড থেকে উড়ে যাবে, ঠিক আছে? তো এটা গেল আমাদের গল্প। তো এইবার তাহলে এই তিনটে টর্ক কি করে, কেন করে, এটা বোঝা গেছে। এবার আমি দুটো জিনিসের ওপরে মাথায় দেবো। ফার্স্ট অফ অল কি হয়, আমি একটা জিনিস বলি, যে কোনো ইনস্ট্রুমেন্ট যে কোনো টাইপের হোক না কেন, ইনস্ট্রুমেন্টে তিনটে টর্ক তো থাকবেই, কারেক্ট? একটা কি কি বললাম, একটাকে বললাম ডিফ্লেক্টিং, একটাকে বললাম আমার কন্ট্রোলিং, আর একটাকে বললাম ড্যাম্পিং, কারেক্ট? এই তিন রকমের টর্ক তো আমার থাকবে। তার মধ্যে কন্ট্রোলিং আর ড্যাম্পিং টর্ক মোর অর লেস সব রকমের ইনস্ট্রুমেন্টে একই রকম থাকে, মানে কয়েকটা টাইপ আছে ওর মধ্যেই থাকে। সো দিস টু টপিকস আর কমন ফর অল ইনস্ট্রুমেন্টস, কিন্তু পার্টিকুলারলি ডিফ্লেক্টিং টর্ক যেটা আছে সেটা কিন্তু দে আর ডিফারেন্ট বেসড অন দ্য টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। কথাটা বোঝা গেল কি বললাম? তার মানে কি? তার মানে হলো যে যখনই আমি কোনো ইনস্ট্রুমেন্ট পড়বো, নতুন একটা টাইপের ইনস্ট্রুমেন্ট পড়বো, এনি নিউ টাইপ অফ ইনস্ট্রুমেন্ট যখনই আমরা পড়বো, তখন তার মধ্যে ডিফ্লেক্টিং টর্ক যেটা আছে সেটা কিন্তু আলাদা হবে। তাহলে ইচ এন্ড এভরি টাইম ইউ স্টাডি আ নিউ টাইপ অফ ইনস্ট্রুমেন্ট, ইউ উইল অবজার্ভ দ্যাট দ্য ডিফ্লেক্টিং টর্ক ইজ ডিফারেন্ট। তাহলে ডিফ্লেক্টিং টর্ক কিভাবে তৈরি হচ্ছে, তার ইকুয়েশন, তার ফেনোমেনা, তার ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ ডিফারেন্ট। কিন্তু কন্ট্রোলিং টর্ক আর ড্যাম্পিং টর্কটা সেটা মোটামুটি একই রকম, দু একটা টাইপ আছে তার মধ্যেই থাকে। তো কন্ট্রোলিং টর্ক আর ড্যাম্পিং টর্ক ইনস্ট্রুমেন্ট ওয়াইজ অতটা ভ্যারি করে না, করে কয়েকটা টাইপ আছে কিন্তু অতটা ভ্যারি করে না। কিন্তু ডিফ্লেক্টিং টর্ক কিন্তু ভ্যারি করে। তো ডিফ্লেক্টিং টর্ক আমরা কখন পড়বো, যখন আমি এক একটা টাইপের ইনস্ট্রুমেন্ট পড়াবো, তার ডিফ্লেক্টিং টর্ক কেমন হয় সেরকম তখন আমি সেটা পড়বো। কিন্তু আগে যে কোনো ইনস্ট্রুমেন্ট পড়ার আগে আগে আমার এটা শিখে নিতে হবে যে কন্ট্রোলিং টর্ক আর ড্যাম্পিং টর্ক, এই দুটো টর্ক কিভাবে হয়। কারণ এইটা আমি বারবার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের জন্য পড়াবো না, সিন্স ইট ইজ কমন ফর অল কাইন্ড অফ ইনস্ট্রুমেন্টস, এটা আমরা আগেই পড়ে নেবো। কিন্তু ডিফ্লেক্টিং টর্ক কিরকম হয় সেটা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে আলাদা হয়, যখন যে ইনস্ট্রুমেন্টটা পড়বো তার ক্ষেত্রটা আমি পড়বো। বোঝা গেছে কি বললাম? তাহলে এত অব্দি বোঝা গেল। তো আমি যদি প্রথমে আসি যে কন্ট্রোলিং টর্ক, তার কাজ কি? কন্ট্রোলিং টর্কের কাজ আমি বলেছিলাম যে কি করা, পয়েন্টারটাকে একটা নির্দিষ্ট জায়গায় এনে আটকে দেওয়া। তো জেনারেলি দু রকমের কন্ট্রোল হয়। একটাকে আমরা বলে থাকি বেসিক্যালি, যেটা আমাদের আছে সেটা হলো কি, যে স্প্রিং কন্ট্রোল। ওয়ান ইজ কল্ড দ্য স্প্রিং কন্ট্রোল, অ্যান্ড দ্য আদার যেটা আছে সেটাকে আমরা বলে থাকি গ্র্যাভিটি কন্ট্রোল, তাই তো? তাহলে কন্ট্রোলিং টর্ক ক্যান বি প্রডিউসড ইন টু ডিফারেন্ট টাইপস অফ ওয়েজ। নাম্বার ওয়ান বিং দ্য স্প্রিং কন্ট্রোল, যেটা কিনা খুব ইউজ হয়। আর এটা আছে গ্র্যাভিটি কন্ট্রোল, যেটা স্প্রিং কন্ট্রোলের থেকে একটু লেস পপুলার। তার কারণ আছে, সেটা আমরা পড়লে বুঝতে পারবো, ঠিক আছে? তো স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে কি হয়, দুটো আমার অ্যান্টাগোনাস্টিক স্প্রিং। দেখো, এই স্প্রিং এর প্যাঁচ যেই দিকে ঘুরেছে আর এই স্প্রিং এর প্যাঁচ ঠিক তার উল্টো দিকে ঘুরেছে। এইটা হলো একটা স্পিন্ডেল, এই স্পিন্ডেলের ওপরে পয়েন্টার রেখে রয়েছে, এবং এই স্পিন্ডেলটা যদি ঘোরে, মানে ধরো এই স্পিন্ডেলটা, ধরো আমার পয়েন্টারটা রোটেট করবে, তাহলে স্পিন্ডেলটা যদি এই দিকে ঘোরে, কারেক্ট, তাহলে কি হবে, আমার পয়েন্টারটাও স্কেলের ওপরে এইদিকে মুভ করবে, কারেক্ট। এবার কি হয়, তার মানে আমার ধরো এটা ধরো নাল পজিশন, মানে যদি আমার পয়েন্টার এখানে থাকে তার মানে আমার জিরো কন্ডিশন আছে, এটা আমার নাল পজিশন, কারেক্ট, এটা আমার নাল পজিশন। তাহলে নাল পজিশন থেকে ধরো আমার একটা অ্যাঙ্গেল ঘুরেছে, সেই অ্যাঙ্গেলটা হলো থিটা, এবং এসে আমার এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে, পয়েন্টারটা আমার এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, ওকে। এবার স্প্রিং দুটো এমন ভাবেই অ্যাডজাস্টেড আছে, এই যে দুটো স্প্রিং এমন ভাবেই অ্যাডজাস্টেড আছে, যখন এই পয়েন্টারটা নাল কন্ডিশনে থাকে না, তখন কোনো স্প্রিং, তার মধ্যে কোনো ডিফরমেশন হয় না, স্প্রিংটা ইন্ট্যাক্ট থাকে। কিন্তু যেই ও একটা স্প্রিং, মানে একটা পয়েন্টার যেই নাল কন্ডিশন থেকে মুভ করতে শুরু করে, ডিফ্লেক্ট করতে শুরু করে, এই দুটো স্প্রিং এর মধ্যে একটা স্প্রিং কন্ট্রাক্ট করতে শুরু করে, মানে কন্ট্রাকশন হয়, আরেকটা স্প্রিং এক্সপ্যান্ড করতে শুরু করে, তাড়াতাড়ি এক্সপানশন হয়, রাইট? তাহলে এই স্প্রিং, ধরো আমি কথা বলছি, এই স্প্রিংটা আমার কন্ট্রাক্ট করবে, এই স্প্রিংটা আমার এক্সপ্যান্ড করবে, এবং দুটো স্প্রিংই চাইবে নিজের অরিজিনাল শেপে ফিরিয়ে যেতে।
তাই ওই স্প্রিংটা কি করবে, ওই স্প্রিংটা আমাকে সবসময় কি করবে, এই দিক বরাবর মানে নিজের অরিজিনাল ডাইরেকশন বরাবর একটা কন্ট্রোলিং টর্ক দেবে। কারেক্ট? তার মানে কি হবে, স্প্রিং দুটোই চাইবে নিজের অরিজিনাল শেপে ফিরে আসতে, এবং অরিজিনাল শেপে কখন ফিরে আসতে হবে, যদি পয়েন্টার আবার জিরোতে আসে। কারেক্ট? এবার প্রশ্ন হলো যে এখানে দুখানা স্প্রিং দেওয়ার দরকার কি ছিল, তুমি একটা স্প্রিং দিয়েও এটা অ্যাচিভ করতে পারতে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই স্প্রিং যেটা থাকে সেটা পার্টিকুলার মেটালের তৈরি হয়। এই যে মেটালটা থাকে তার এটা পার্টিকুলার অ্যালয় থাকে যেটাকে বলা হয় ফসফার ব্রোঞ্জ। ঠিক আছে। এবং এটার নাম হলো স্পাইরাল হেয়ার স্প্রিং। ঠিক আছে, স্পাইরাল হেয়ার স্প্রিং, তার মানে খুব পাতলা হয় এবং স্পাইরাল হয়, জিলিপির মতন হয় দেখতে, তাই তো। এবং এটাকে বলা হয় স্পাইরাল হেয়ার স্প্রিং, এবং এটা ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়। এটা একটা পার্টিকুলার মেটেরিয়াল, এটা কিন্তু জিজ্ঞেস করে লোকে। তো এটা জানতে হবে। তো এই ক্ষেত্রে কি হয়, উম, দুটো স্প্রিং দেওয়া থাকে। কেন দুটো স্প্রিং দেওয়া থাকে? এটা একটা স্প্রিং দিয়েও অ্যাটাচ করা যেত। বাই দ্য ওয়ে, এই দুটো স্প্রিং কিন্তু পুরো আইডেন্টিক্যাল, খালি একটাই তফাৎ, এদের পেঁচ উল্টো দিকে আছে। এটা কারণ হলো যে যদি টেম্পারেচার চেঞ্জ হয় না, আর যদি একটা স্প্রিং থাকে, তাহলে স্প্রিংটা ছোট বড় হয়ে যাবে, এবং তার কারণে পয়েন্টারটা শিফট করে যাবে। রাইট? যদি আমার গরম পড়ে, তার মানে কি হবে, স্প্রিংটা এক্সপ্যান্ড করে যাবে, এবং এক্সপ্যান্ড করে গেলে আমার পয়েন্টারটা এমনি নড়ে যাবে, সরে যাবে একটা জায়গায়, এবং তার কারণে ইনস্ট্রুমেন্টে এরর আসবে। কিন্তু যদি দুটো স্প্রিং থাকে, তাহলে কি হবে, ধরো আমার টেম্পারেচারের জন্য এক্সপ্যান্ড করলো, এ এই দিকে এক্সপ্যান্ড করবে আর এ এই দিকে এক্সপ্যান্ড করবে। তার মানে এ যে এই দিকে যতটা পয়েন্টারকে ঘোরানোর চেষ্টা করবে, এর সেম উল্টো দিকে পয়েন্টারকে ততটা ঘোরানোর চেষ্টা করবে। আলটিমেটলি পয়েন্টার নিজের নাল কন্ডিশন ছেড়ে কোনো দিকে যাবে না। তার মানে কি হবে, যদি দুটো অ্যান্টাগোনাস্টিক স্প্রিং থাকে, তার মানে কি হবে, টেম্পারেচার এফেক্টটাকেও নালিফাই করতে পারবে। মানে যদি স্প্রিং ছোট বড় হয়, দুদিকেই সেম ভাবে ছোট বড় হবে, তাহলে আলটিমেটলি পয়েন্টারটা আমার কোনো দিকে মুভ করবে না। দ্যাট ইজ দ্য প্রাইমারি রিজন যে আমার দুখানা স্প্রিং কেন রাখা হয়। ঠিক আছে। এবং স্প্রিং দুটোকে পুরো সেম থাকতে হবে, যাতে টেম্পারেচারের রাইজ এবং ফলের সাথে সাথে দুটো স্প্রিংই সিমিলার ডিফরমেশন দেখায়। যদি আলাদা আলাদা টাইপের স্প্রিং রাখি, তাহলে কিন্তু এর কোনো লাভ হবে না আমাদের। ঠিক আছে। এবং এর ক্ষেত্রে ইকুয়েশন খুবই সিম্পল হয়। এই যে টাও সিটা হয়, মানে যে আমার ডিফ্লেক্টিং টর্ক হয় যেটা টাও সি, সেটা বেসিক্যালি প্রপোর্শনাল টু কি, প্রপোর্শনাল টু থিটা। থিটা মিনস, থিটা ইজ অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। কারেক্ট? অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। তার মানে আমার আহ, যে আহ, যত অ্যাঙ্গেলে আমার যত পয়েন্টটা দূরে যাবে জিরো থেকে, তাহলে আমার থিটার মান কি হবে, তত বাড়বে, এবং থিটার মান যত বাড়বে, তত আমার টাউ সি মানে উল্টো দিকে যে কন্ট্রোলিং টর্ক আছে সেটাও বাড়বে। এবং এই প্রপোর্শনাল সাইনটাকে তোলার জন্য আমার একটা কনস্ট্যান্ট আনতে হয়, যেটাকে আমরা কে দিয়ে লিখি, এবং এই কে টাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, স্প্রিং কনস্ট্যান্ট। কারেক্ট? তার মানে কি, তার মানে হলো যত আমার স্প্রিং টাইট হবে না, যত মজবুত স্প্রিং হবে, টাইট স্প্রিং হবে, হাই ফোর্স দিতে পারবে, তার ক্ষেত্রে মানে যত স্ট্রং স্প্রিং স্প্রিং হবে, তার ক্ষেত্রে কে এর ভ্যালু তত বেশি হবে। তার মানে যেই স্প্রিং এর ক্ষেত্রে কে এর ভ্যালু যত বেশি, সেই স্প্রিং তত বেশি আমার কি করে, ফোর্স এক্সার্ট করতে পারে, এবং সেই স্প্রিং কে ডিফর্ম করতে আমায় তত বেশি ফোর্স ডেভেলপ করতে হবে। রাইট? তো দ্যাট ইজ কল্ড স্প্রিং কনস্ট্যান্ট। ওকে। তো এটা হলো সিম্পল ব্যাপার। তার মানে যত আমার একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে যত পয়েন্টার নিজের জিরো ছেড়ে দূরের দিকে যাবে, মানে অ্যাজ দ্য থিটা ইনক্রিজেস, ডিফ্লেকশন ইনক্রিজেস, উল্টো দিকে যে আমার কন্ট্রোলিং টর্ক আছে সেটাও কিন্তু বাড়ে। এবং আরেকটা জিনিস দেখার কথা, সেটা হলো যখন পয়েন্টার নাল পজিশনে থাকবে, মানে এক নাল কন্ডিশন, এক নাল এক নাল কন্ডিশন, আমার যখন থিটা জিরো হবে, রাইট, তাহলে তখন কিন্তু আমার কন্ট্রোলিং টর্ক আমার কি হবে, জিরো হবে। তার মানে যখন আমার থিটা জিরোতে বসে আছে, তখন কিন্তু স্প্রিং ওর উপরে কোনো রকমের কোনো কন্ট্রোলিং টর্ক, কোনো ফোর্স কিন্তু এক্সার্ট করবে না। এর অ্যাডভান্টেজ কিছু আছে। এর অ্যাডভান্টেজ হলো যে স্কেল আমার লিনিয়ার হয়। স্কেল আমার লিনিয়ার হয় কেন? থিটার সাথে যেহেতু কন্ট্রোলিং টর্ক প্রপোর্শনাল, তাই স্কেলের প্রত্যেকটা মানে ডিফারেন্সের মধ্যে আমার গ্যাপ সেম থাকে। তো ওটাকে বলা হয় লিনিয়ার স্কেল। ঠিক আছে। এবং রিড করতেও আমার খুব সুবিধা হয়। এবং আমার আরো যদি অ্যাডভান্টেজ বলা যায়, যে এগুলো পোর্টেবল ইনস্ট্রুমেন্টের জন্য খুব বেটার হয়। পোর্টেবল ইনস্ট্রুমেন্টের জন্য মানে যে ইনস্ট্রুমেন্ট আমি সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাচ্ছি, তার জন্য খুব বেটার হয়। এবং স্প্রিং কন্ট্রোলের যে সিস্টেমটা আছে সেটা খুব হালকা হয়, তার মানে ইনস্ট্রুমেন্টের ওয়েট খুব একটা বাড়ে না। ঠিক আছে। তো এই কারণে বিভিন্ন জায়গায় স্প্রিং কন্ট্রোল ব্যবহার করা হয়। কিন্তু এর একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হলো কি, যে দিনের পর দিন এই স্প্রিং গুলো ছোট বড় ডিফরমেশন হতে হতে একটা সময় আসবে যে যখন আমরা এই স্প্রিং যেটা আছে সেটা আর ইউজ করতে পারবো না, এটা পার্মানেন্ট ডিফরমেশন চলে আসবে এর মধ্যে, তখন আমার স্প্রিংটাকে চেঞ্জ করতে হবে। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? তো এখানে আরেকটা টাইপ অফ কন্ট্রোল থাকে যেটাকে আমরা বলে থাকি গ্র্যাভিটি কন্ট্রোল। নাও, হোয়াট ইজ দিস গ্র্যাভিটি কন্ট্রোল? ঠিক আছে। তো গ্র্যাভিটি কন্ট্রোল কাকে বলে? এটাও এক ধরনের কন্ট্রোলিং সিস্টেম।
এটা আসার আগে আমি একটু একটু মানে নর্মাল বোঝাই। ধরো আমার একটা পয়েন্টার আছে, কথার কথা বলছি, সাপোজ আই হ্যাভ আ পয়েন্টার, এবং ধরে নাও পয়েন্টারটা আমার এরকম একটা কন্ডিশনে আছে, কারেক্ট? এরকম একটা স্কেল আছে, কারেক্ট? আর ধরে নাও এটা আমার নাল পজিশন। ওকে, এটা আমার নাল পজিশন, কারেক্ট, জিরো পজিশন। এবং এইটা হলো স্পিন্ডেলটা যেটার উপরে ঘুরছে, রাইট? স্পিন্ডেলটা, এবং এর সাথে একটা ওজন আছে, একটা ওয়েট দেওয়া আছে, এবং এই ওয়েটটাকে আমরা বলছি কন্ট্রোল ওয়েট। এটাকে আমরা বলছি কন্ট্রোল ওয়েট, কারেক্ট? এরকম একটা কন্ট্রোল ওয়েট দেওয়া আছে। তো এইবার এই যে ওয়েটটা আছে এর ওজন ধরে নিচ্ছি আমি হলো ডাব্লু, মানে এটার ওজনটা হলো, আমি ধরে নিচ্ছি নিচের দিকে কাজ করছে ডাব্লু, উইচ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি, যেটা নর্মাল হয় আর কি, ওয়েট। ঠিক আছে? এবার কোনো কারণে যদি এই পয়েন্টারটা ধরো আমার এখানে ঘুরবে, বলো ধরো আমার এই সাইডে ঘুরে যাচ্ছে সাপোজ, ধরো আমার পয়েন্টারটা এইখান থেকে এখন আমার এখানে চলে এসছে, কারেক্ট? তাহলে আমার ওজন যেটা আছে ওজনটাও আমার মুভ করে এরকম একটা জায়গায় চলে এসছে। তাহলে তার যে সিজি আছে, মানে সেন্টার অফ গ্র্যাভিটি আছে, ওয়েট কিন্তু সবসময় নিচের দিকেই কাজ করবে। ওয়েট আমার ডাব্লু, ইট উইল অলওয়েজ অ্যাক্ট ইন দ্য লোয়ার সাইড, কারেক্ট? লোয়ার সাইডে অ্যাক্ট করবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, এই ওয়েটের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই দিক বরাবর কম্পোনেন্ট আসবে, একটা এই দিক বরাবর কম্পোনেন্ট আসবে, তাই তো? তার মানে এইটা যদি থিটা হয়, ইফ দিস ইজ থিটা, তাহলে আমার এইটা এইটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, কারেক্ট? এইটা যদি থিটা হয় তাহলে এটাও আমার থিটা হবে, কারেক্ট? তার মানে এটা যদি ডাব্লু হয় তার মানে দিস উইল বি ডাব্লু কস থিটা, কারেক্ট? অ্যান্ড দিস উইল বি ডাব্লু সাইন থিটা। তার মানে যে ডাব্লু সাইন থিটাটা আছে না, মানে যেটা আমার এই দিক বরাবর কাজ করছে, আর এই লেন্থটা যদি আমার এল হয়, রাইট, দিস ইজ এল যদি হয়, তাহলে এই বরাবর একটা টর্ক দেবে, এই ওজনটা কি করবে, এই বরাবর একটা টর্ক দেবে, এই দিকে এই বরাবর টর্ক দেবে, মানে উল্টো দিকে এই বরাবর টর্ক দেবে। এই টর্কটা কি বলা হয়, টাউসি, মানে কি কন্ট্রোলিং টর্ক। বোঝা গেল? তার মানে কি হয়, এই কন্ট্রোলিং টর্কটা কার জন্য আসছে, ডাব্লু কস থিটার জন্য আসবে না, কিন্তু কার জন্য আসবে, ডাব্লু সাইন থিটার জন্য আসবে। তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে কন্ট্রোলিং টর্ক যেটা হবে, এখানে আমার ফোর্স কত, ডাব্লু সাইন থিটা, কারেক্ট? ডাব্লু সাইন থিটা ইজ দ্য ফোর্স, এবং তার সাথে আমার লেন্থ কত গুণ হচ্ছে, এল বলে লেন্থ গুণ হচ্ছে। তাহলে এল বলে যদি লেন্থ গুণ হয়, তার মানে আমার এখানে কন্ট্রোলিং টর্ক যেটা থাকবে, দ্যাট উইল বি ডাব্লু এল সাইন থিটা। ওকে, এবার তার মানে কি হবে, যত আমার জিনিসটা এদিকে মুভ করবে, থিটা যত বাড়বে, সাইন থিটার ভ্যালুও তত বাড়বে, আর উল্টো দিকে কন্ট্রোলিং টর্কও বাড়বে। তার মানে যদি আমার থিটা বেড়ে এরকম একটা জায়গায় চলে আসে, রাইট, তাহলে কি হবে, তাহলে আমার সাইন থিটার ভ্যালুও বাড়বে, কন্ট্রোলিং টর্কও তত আমার কি হবে বল, বাড়বে, তাই তো? তাহলে এটা হলো আমার ফান্ডা, যে একটা গ্র্যাভিটি কন্ট্রোল, হাউ ডাজ গ্র্যাভিটি কন্ট্রোল রিয়েলি ওয়ার্ক, এটা হলো আমাদের ফান্ডা। এইবার ব্যাপার হলো এটা যে আমার এই যে গ্র্যাভিটি কন্ট্রোল রয়েছে, এই যে আমার গ্র্যাভিটি কন্ট্রোল রয়েছে, সেই গ্র্যাভিটি কন্ট্রোলটা একটু প্রবলেমেটিক। কেননা যদি আমি এই গ্র্যাভিটি কন্ট্রোলটাকে পারফেক্টলি ভার্টিক্যাল পজিশনে না রাখতে পারি, তাহলে এটা ঠিকঠাক কাজ করবে না। যদি আমি ইনস্ট্রুমেন্টটাকে বেঁকিয়ে রাখি, ইনক্লাইন করে রাখি, তাহলে কিন্তু এটা এরর দেবে, রাইট? এবং ওই জন্যই এটাকে পোর্টেবল ইনস্ট্রুমেন্টে খুব একটা ব্যবহার করা হয় না, মানে এমন ইনস্ট্রুমেন্ট যেগুলো সবসময় আমরা মুভ করছি, এরম এরম জায়গায় কিন্তু এগুলোকে ব্যবহার করা হয় না, রাইট? এটা একটা প্রবলেম। নেক্সট হলো এইটা যে এর একটা অ্যাডভান্টেজ হলো যে এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। স্প্রিং যেমন টেম্পারেচারের সাথে সাথে ছোট বড় হয়, সেটা এটার মধ্যে হয় না। এবং স্প্রিং যেমন একটা নির্দিষ্ট টাইম অনুসারে চেঞ্জ করতে হয় আমাকে, এর ক্ষেত্রে সেটা করতে হয় না, রাইট? তো দ্যাট ইজ দ্য প্রবলেম, মানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ স্প্রিং কন্ট্রোল। এবার প্রবলেম হলো যে সবসময় আমরা যে পয়েন্টারের নাল কন্ডিশন যে একদম মিডল পজিশনে হবে, এবং নাল কন্ডিশনে যে একদম পয়েন্টারটা পারফেক্টলি মানে ভার্টিক্যাল হবে, সেরকমও কথা নেই। এরকমও হতে পারে যে পয়েন্টারটা আমার এই দিকে এসছে নাল পজিশন, কারেক্ট? তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তার মানে এইটা তো আশা করি সবাই বুঝতে পেরেছে, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো এইটা আশা করি সবাই বুঝতে পেরেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই তো? যারা আছে কারোর যদি ডাউট থাকে বলতে পারে। এটা এটা সবাই বুঝতে পেরেছে? ওকে, তাহলে যদি এটা বুঝে থাকে, তাহলে এবার যদি আমি কি বললাম যে সবসময় যে আহ, আমার পয়েন্টারটা
নাল কন্ডিশনে থাকবে সেরকম হয় না। তাহলে কি হয়, তাহলে এখানে তখন একটু চেঞ্জেস আসে। কিরকম চেঞ্জেস আসে, তখন আমার বেসিক্যালি দুটো ওয়েট কাজ করে। একটা কন্ট্রোলিং ওয়েট বলা হয়, যেটা পুরোপুরি ভার্টিক্যাল থাকে, এবং কন্ট্রোলিং ওয়েটটা যেই এদিকে একটু শিফট করবে আবার ওই ডাব্লিউ সাইন থিটার জন্য পয়েন্টটা নিজের জায়গায় ব্যাক করবে। কিন্তু আর একটা এক্সট্রা ওয়েট চলে আসে। এখন দেখো, আগের যে ছবিটা আমি বললাম তাতে কিন্তু দুখানা ওয়েট ছিল না, তাতে একটাই ওয়েট ছিল। কারেক্ট, সেটা ছিল কন্ট্রোল ওয়েট। কারেক্ট। কিন্তু এখন এই ছবিতে একটা এক্সট্রা ওয়েট চলে এসেছে, যেটাকে বলা হচ্ছে ব্যালেন্স ওয়েট। নাও হোয়াট ইজ দিস ব্যালেন্স ওয়েট? যেহেতু এখানে পয়েন্টারটা এরম কন্ডিশনে নেই, যদি পয়েন্টারের নাল কন্ডিশন আমার বেঁকে না থেকে যদি পারফেক্টলি স্ট্রেট হতো, তাহলে কিন্তু আমার এই ব্যালেন্স ওয়েটটার কোনো দরকার পড়তো না। কিন্তু যেহেতু আমার পয়েন্টারের নাল কন্ডিশন এখন বেঁকে গেছে, মানে জিরোটা এখানে চলে এসেছে, মানে নর্মালি পয়েন্টার এখন আমার এই পজিশনে থাকবে, তার মানে ওর অ্যাক্সিসটা এরকম থাকবে। তাই কি করতে হবে আমাকে, পয়েন্টার যেহেতু এদিকে হেলে আছে, তাহলে পয়েন্টার নিজের ওজনের জন্য, ভালো করে বোঝো, পয়েন্টার নিজের ওজনের জন্য এইদিকে একটা টর্ক দেবে, রাইট? সাপোজ পয়েন্টারের একটা ওজন আছে, সাপোজ ধরো ডাব্লিউ ড্যাশ, নিজের একটা ওজনের জন্য একটা টর্ক দেবে। ধরে নিলাম এই সিজিটা হলো এই পয়েন্টারের মাঝামাঝি, এবং এই লেন্থটাকে ধরলাম এল ড্যাশ। তাহলে পয়েন্টারের নিজের ওজনের জন্য এই দিক বরাবর একটা টর্ক হবে, সেই ওয়েট টর্কটা কত হবে, ডাব্লিউ ড্যাশ ইন্টু এল ড্যাশ। কারেক্ট। মানে পয়েন্টার নিজের ওজন একটা থাকবে, এবং পয়েন্টার নিজের ওজনের জন্য এইদিকে একটা টর্ক দেবে। এবার এই টর্কটা কি করে, আমার এরর তৈরি করে। মানে এই টর্ক যত বেশি হবে আমার জিনিসটা তত এরর হবে। ঠিক আছে। তো সেটাকে ব্যালেন্স করার জন্য, যাতে পয়েন্টটা নিচের দিকে নেমে না যায়, যাতে ও নাল কন্ডিশন, মানে এটা যদি আমার নাল হয় তাহলে ও যাতে নাল কন্ডিশনেই থাকে, ও যাতে নিজে ওয়েটের জন্য নিচে না নেমে যায়, তাই জন্য কি করা হয়, এখানে একটা ব্যালেন্স ওয়েট দেওয়া হয়। এবার এই ব্যালেন্স ওয়েটটা, সাপোজ যদি আমি বলি ব্যালেন্স ওয়েটটা যদি ডাব্লিউ ডবল ড্যাশ হয়, আর এই লেন্থটা যদি এল ডবল ড্যাশ হয়, তাহলে এ কি করবে, এ আবার তার উল্টো দিকে একটা টর্ক দেবে। কারেক্ট। সেটার ভ্যালু কত হবে, ডাব্লিউ ডবল ড্যাশ ইন্টু এল ডবল ড্যাশ। তাহলে কি হবে, ব্যালেন্স ওয়েট কি করবে, এই যে পয়েন্টারের যে ওজন আছে, পয়েন্টারের যে নিজের ওজন আছে, যেহেতু সে হেলে আছে একটা দিকে, একটা টর্ক দিচ্ছে, তাহলে সেই টর্কটাকেও কি করবে, ব্যালেন্স করবে। মানে এদিকে ডাব্লিউ ড্যাশ এল ড্যাশ উইল বি ইকুয়াল টু ওদিকের ডাব্লিউ ডবল ড্যাশ এল ডবল ড্যাশ। তার মানে কি হবে, পয়েন্টার এদিকে যদি হেলেও থাকে, তাহলে তার হেলে থাকার জন্য যে ওয়েটটা হচ্ছে, সেটা ব্যালেন্স ওয়েট ব্যালেন্স করে দিচ্ছে। তার মানে ব্যালেন্স ওয়েট কি করছে, ওই পয়েন্টারটাকে মেনটেন করছে। এইবার যদি যদি আমার কারেন্টের জন্য পয়েন্টার যদি মুভ করে, সাপোজ যদি এদিকে মুভ করে, তার তার জন্য যদি আমার এদিকে একটা থিটা আসে, তাহলে এখানেও তো আমার কি হবে, এই পয়েন্টার যদি মুভ করে, মানে এইদিকে মুভ করে, তাহলে আমার কন্ট্রোল ওয়েট কি হবে, আমার এইদিকে মুভ করবে, এটা থিটা অ্যাঙ্গেলে। এবং যেই কন্ট্রোল ওয়েট থিটা অ্যাঙ্গেলে এইদিকে মুভ করবে, তাই এই দিক বরাবর আবার সেই একটা ডাব্লিউ সাইন থিটা কাজ করবে, যে কি করবে, ওকে আবার নিজের জায়গায় নিয়ে চলে আসবে। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? তার মানে ব্যালেন্স ওয়েট দরকার আমার এই কারণে পড়ে, যে যেহেতু আমি আগের উদাহরণটা দেখালাম, যে যেখানে পয়েন্টার পুরোপুরি ভার্টিক্যাল পজিশনে নাল পজিশন ছিল, সেটা সবসময় থাকে না। তো তাই জন্য আমরা বলতে পারি এটা থাকে। ওকে। তো আরেকটা যেটা হয় সেটা কি, যদি আমি তাহলে আমি দুটো টাইপ অফ কন্ট্রোল বললাম। আরেকটা টর্ক যেটা আমরা আলোচনা করেছিলাম, দ্যাট ইজ কল্ড ড্যাম্পিং টর্ক। কারেক্ট, ড্যাম্পিং টর্ক। ড্যাম্পিং টর্ক কি করে, অসিলেশন কমায়, আমি বলেছিলাম। এবং ড্যাম্পিং অনেক রকম ভাবে হতে পারে। এক হতে পারে যে যে ড্যাম্পিংটা আছে সেটা হলো এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, মানে একটা এয়ার চেম্বার আছে, এটা এয়ার চেম্বার আছে, এবং তার মধ্যে একটা পিস্টন নড়ছে, এবং পয়েন্টার যত মুভ করবে ততই পিস্টনটাও মুভ করবে এয়ার চেম্বারের মধ্যে, এবং এয়ার চেম্বারের মধ্যে পিস্টন যদি মুভ করে তাহলে এয়ার ফ্রিকশন হবে। আর এয়ার ফ্রিকশন কি করবে, পয়েন্টারের অসিলেশনে বাধা দেবে, রাইট? দ্যাট ইজ এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। সেম জিনিস ফ্লুইডের মধ্যেও হতে পারে, যে আমার ধরো একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টে ধরো এরকম একটা স্পিন্ডাল লাগিয়ে এরকম একটা ডিস্ক লাগিয়ে দিয়েছে, মানে ইনস্ট্রুমেন্টের পুরো ছবিটা এখানে দেখানো হয়নি। মানে যদি ইনস্ট্রুমেন্টের পয়েন্টার অসিলেট করে, তাহলে এই যে ওজনটা আছে এটা আপ ডাউন মুভমেন্ট করবে, এবং আপ ডাউন একটা ফ্লুইডের মধ্যে মুভমেন্ট করলে তার মধ্যে একটা ফ্রিকশন হবে, এবং তার কারণে আমার যে ইয়েটা রয়েছে, মানে যে পয়েন্টারটা রয়েছে, তার অসিলেশন বন্ধ হবে। আরেকটা টাইপ অফ ড্যাম্পিং হলো বেসিক্যালি এডি কারেন্ট ড্যাম্পিং। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ড্যাম্পিং। সেখানে কি হয়, সেখানে একটা ম্যাগনেট থাকে। কারেক্ট। সেখানে একটা এরকম একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে, এবং একটা ডিস্ক থাকে, এরকম মেটালিক ডিস্ক। মানে অ্যাকচুয়াল যদি ছবিটা আমি আঁকি, তাহলে এই যদি একটা স্পিন্ডেল থাকে, তাহলে এরকম একটা ডিস্ক থাকে, গোল ডিস্ক। কারেক্ট। এরকম একটা ডিস্ক থাকে, এবং সেই ডিস্কের ওপরে এরকম একটা পার্মানেন্ট ম্যাগনেট বসানো থাকে, যার একদিকে নর্থ পোল থাকে, একদিকে সাউথ পোল থাকে। এবং যেই এর সাথে পয়েন্টারটা থাকে, এর সাথে পয়েন্টার আছে। কারেক্ট। এর সাথে পয়েন্টার আছে, এখানে আমার স্কেল আছে। তাহলে পয়েন্টার যদি অসিলেট করে না, তাহলে কি হবে, তাহলে এই ডিস্কটাও অসিলেট করবে। কারেক্ট। আর ডিস্ক যদি অসিলেট করে, এর ভিতরে ছোট ছোট লুপে এডি কারেন্ট হবে। আশা করি সবাই জানে হোয়াট ইজ এডি কারেন্ট। যদি না জানা থাকে তাহলে একটু দেখে নেবে, কারণ এই মুহূর্তে আমরা ডিসকাস করতে পারবো না এটা। ঠিক আছে। তো এডি কারেন্ট হবে, এবং এই এডি কারেন্টটা কি করবে, লেঞ্জের সূত্র অনুসারে, লেঞ্জের সূত্র নিশ্চয়ই জানো, যে যে কোনো ঘটনা নিজের কজকে অপোজ করে।
তাহলে লেঞ্জের সূত্র অনুসারে এই এডি কারেন্টটা এমন একটা টর্ক ডেভেলপ করবে যে টর্কটা অসিলেশনকে বাধা দেবে। তার মানে কি, এডি কারেন্ট হয়েছে অসিলেশনের জন্য, এবং এডি কারেন্ট একটা টর্ক তৈরি করবে যে নিজের কারণ মানে অসিলেশন তাকে বাধা দেবে। কারেক্ট? তো ইট ইজ কল্ড ইলেকট্রিক্যাল ড্যাম্পিং, কারণ এখানে বেসিক্যালি কি হচ্ছে যে যেহেতু একটা এডি কারেন্ট তৈরি হচ্ছে, ফিজিক্যাল কোনো ফ্রিকশন হচ্ছে না, একটা কারেন্টের মাধ্যমে একটা টর্ক ডেভেলপ করে আমার ড্যাম্পিং হচ্ছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইলেকট্রিক্যাল ড্যাম্পিং। কিন্তু আগের যে দুটো টাইপ আমি দেখালাম, মানে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং বা ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, সেই ড্যাম্পিং গুলো কিন্তু মেকানিক্যাল ড্যাম্পিং, কারণ সেখানে আমার ফিজিক্যাল ফ্রিকশন হচ্ছে। তো আবার আমি বলছি যে যদি আমি ড্যাম্পিং করি, আমি জিনিসটাকে আমার আন্ডার ড্যাম্পও রাখবো না, আমি ওভার ড্যাম্পও রাখবো না, তার মাঝামাঝি একটা জায়গায় আমি ক্রিটিক্যাল ড্যাম্পিং রাখবো। কারেক্ট? যাতে ক্রিটিক্যাল ড্যাম্পিং একটু হালকা অসিলেশন রাখবো, যাতে আমার আহ, জিনিসটা এইটা বোঝা যায় যে পয়েন্টারটা ফ্রিলি মুভ করছে, কিন্তু বেশি অসিলেশন বা খুব ফ্রিকশন রাখাও আমার দরকার নেই। তাহলে আমরা কি করলাম, আমরা দু রকমের টর্ক নিয়ে স্টাডি করলাম। ওয়ান ইজ দ্য কন্ট্রোলিং টর্ক, যে কন্ট্রোলিং টর্ক আমরা কি কি ভাবে প্রডিউস করতে পারি, আইদার উই ক্যান প্রডিউস ইট বাই স্প্রিং কন্ট্রোল, অর উই ক্যান প্রডিউস ইট বাই গ্র্যাভিটি কন্ট্রোল। আর ড্যাম্পিং টর্ক কত রকম ভাবে ফ্লুইড ফ্রিকশন বা এয়ার ফ্রিকশন বা এডি কারেন্ট ড্যাম্পিং দিয়ে তৈরি করতে পারি। তো যখনই কোনো কোনো ইনস্ট্রুমেন্ট আমি পড়বো, অ্যানালগ ইনস্ট্রুমেন্ট পড়বো, সেখানে আমরা কি করতে পারবো, আমরা এই টাইপের পার্টিকুলার টাইপের ড্যাম্পিং গুলো আমরা নিয়ে স্টাডি করতে পারবো, বা সেখানে আমরা ইউজ করতে পারবো। তাহলে যখন অন্য কোনো ইনস্ট্রুমেন্ট আমি পড়াবো, তখন ড্যাম্পিং দিতে গেলে আমি এরম ভাবেই ড্যাম্পিং দেবো। আর যদি আমার কন্ট্রোলিং দিতে হয়, তাহলে আইদার আমি স্প্রিং কন্ট্রোল দেবো বা আমি গ্র্যাভিটি কন্ট্রোল দেবো। ঠিক আছে? কিন্তু ডিফ্লেক্টিং টর্ক কেমন করে হবে, মানে পয়েন্টারকে জিরো থেকে মুভ করাবো কি করে, ডিফ্লেক্টিং টর্ক, দ্যাট ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট কাইন্ডস অফ ইনস্ট্রুমেন্টস। তার মানে সেটা পয়েন্ট টু পয়েন্ট আমার কিন্তু ভ্যারি করবে। কারেক্ট? তাহলে আজকে আমরা এত অব্দি রাখবো। আমরা পরের যে মেজারমেন্টের ক্লাসটা হবে, সেটা আমরা কি করব, আমরা ইনস্ট্রুমেন্ট গুলো একটা টাইপ গুলো পড়তে শুরু করব, এবং সেখানে আমরা দেখব যে কি করে আমার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমাদের কি করে কোন ইনস্ট্রুমেন্ট কি করে কাজ করছে, এবং সেখানে আমরা মুভিং ইনস্ট্রুমেন্ট, মুভিং কয়েল, মুভিং আয়রন, এরকম টাইপের ইনস্ট্রুমেন্ট গুলো আমরা পড়বো। দ্যাট উইল বি ইন আওয়ার নেক্সট ক্লাস। ঠিক আছে? তো আজকের জন্য আমার এতই থাকবে। ফাইনালি আমি তোমাদের জিজ্ঞেস করবো, তোমাদের এই আজকে যারা ক্লাস করলে, আজকের ক্লাসটা কেমন লাগলো একটু রিভিউ আমি জিজ্ঞেস করবো। যে কজন আছো, যে কজন লিমিটেড লোক আছো, তাদের একটু চ্যাট বক্সে আমাকে একটু বলো যে তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে, ভালো লেগেছে, খারাপ লেগেছে, যতটা কিরম লেগেছে, সেটা একটু চ্যাট বক্স আমাকে লিখে জানাও। আমি বসে আছি তোমার রিপ্লাইয়ের জন্য। যে অন আ স্কেল অফ 10, ঠিক আছে, 0 থেকে 10-এর মধ্যে এই ক্লাসটাকে তুমি কত রেট করবে, প্লিজ একটু আমায় মেসেজে জানাও। এবং দ্যাট শুড বি টোটালি, মানে তোমার যতটা বুঝেছো তার উপরে। সো ইফ ইউ স্কোর লো, মানে আমাকে যদি কম দাও, তাহলে তাতে আমার ম্যাটার হবে না। এটা আমি জেনুইনলি জিজ্ঞেস করছি, আমি এটা জানার জন্য যে তোমরা বুঝতে পেরেছো কিনা বা কতটা বোঝাতে পেরেছি আমি তোমাকে। সবাইকে আরেকটা কথা বলে রাখছি, মেবি আমরা আর হয়তো একটা কি দুটো ক্লাস করব, যেগুলো ডেমো ক্লাস। ডেমো ক্লাস আমাদের বেশ, আজকে নিয়ে মনে হয় 3টে হলো, আরো হয়তো একটা কি দুটো আমরা ডেমো ক্লাস হবে। তারপরে মোটামুটি যারা তোমরা ইলেকট্রিক্যালে পড়তে চাইছো, বিটেক পড়তে চাইছো আমার কাছে, বা যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এখানে পড়া যেতে পারে বা পড়া বুঝতে পারছি, তারা তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ করব, তোমাদের গ্রুপে জানাবো কবে কি পড়া শুরু হচ্ছে না হচ্ছে। এই পিরিয়ডে আমি এই ক্লাসগুলো এই কারণে নিচ্ছি, যাতে তোমাদের এইটা তোমরা বুঝতে পারো যে হ্যাঁ আমরা বুঝতে পারছি কি পারছি না। তো যাদের পড়া ভালো লাগছে, আমি আরেকবার রিকোয়েস্ট করবো যে তোমরা যারা বন্ধু আছে, তোমাদের ক্লাসমেট আছে, তাদের মধ্যে কেউ যদি পড়তে চায় বা জয়েন করতে ইন্টারেস্টেড হয়, তারা তুমি তাদেরকে এই ক্লাসের লিঙ্ক গুলো পাঠাতে পারো। এই লিঙ্ক গুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা পাঠাতে বলতে পারো। এবং একটু ঠান্ডা মাথায় দেখতে বলবে। সবসময় কি হয়, মানে ফ্রিকেল মাইন্ডেড হয়ে যদি দেখতে বসি বা এটা র্যান্ডামলি দেখতে বসি, তাহলে বোর হয়ে যায় মানুষের। যে কোনো জিনিসের ডিপলি বুঝতে গেলে সময় লাগে। ঠিক আছে? এবং সেটাকে ইন্টারেস্ট নিয়ে বুঝতে হয়। তো আহ, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর্চারি মনে হয় এখনই জয়েন করলো। ঠিক আছে? স্যাড নিউজ যে আমাদের ক্লাস প্রায় শেষ। ঠিক আছে? আর তোমাদের মধ্যে আর কেউ আমাকে কোনো কোশ্চেন যদি করতে পারো, করতে চাও তো করতে পারো। ঠিক আছে? উম, আর না হলে ক্লাস এত অব্দি থাকবে। থ্যাংক ইউ। দাদা বলছি আজকের ক্লাসের এই পিডিএফ ওকে, থ্যাংক ইউ দাদা। শুনতে পেলাম না সমজিৎ, একবার বল। দাদা বলছি আজকের ক্লাসের পিডিএফ কি তুমি দিয়ে দেবে? হ্যাঁ, আজকের ক্লাসের ভিডিও আমি দিয়ে দেবো। ঠিক আছে? মেবি হয়তো একটু টাইম লাগবে, রাত্রের মধ্যে দিয়ে দেবো।
ঠিক আছে দাদা, আমি পিডিএফ টার কথা জিজ্ঞেস করছিলাম, মানে তোমার স্লাইডটা যে পিডিএফটাও দিয়ে দেবো, slide- পিডিএফটাও দিয়ে দেবো। ঠিক আছে দাদা, ঠিক আছে। Okay, ঠিক আছে, থ্যাংক ইউ।